আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। উত্তরণ কর্তৃক আয়োজিত 46 প্রিলি নিউজ প্রোগ্রামে আপনাদেরকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চ্যাট বক্সে অনেকে সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। হ্যাঁ, আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে থাকবে সাব্বির ভাইয়া। টপিক সম্পর্কিত যে কোনো প্রবলেমের জন্য ভাইয়ের সাথে কথা বলতে চাইলে আপনারা চ্যাট বক্সে ভাইয়ের সাথে কথা বলবেন। আর উত্তরণ রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনার ক্লাস শেষে অবশ্যই চ্যাট বক্সে প্রশ্ন করতে পারেন। আহ, আর ভাইয়া তো অলরেডি আমাদেরকে বলেই দিয়েছে যে আমাদের ক্লাসটা 7টা 8টায় শুরু হবে। সুতরাং সে পর্যন্ত সবাই অপেক্ষা করি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। সবাইকে স্বাগত 46তম বিসিএস প্রিলি ফুল কোর্সের আন্তর্জাতিক বিষয়াবলীর প্রথম লেকচারে। আমার স্লাইডটা যদি ক্লিয়ার থাকে এবং সাউন্ড যদি ওকে থাকে, একটু চ্যাট বক্সে ওয়াই দেখে রেসপন্স করবেন। আচ্ছা, থ্যাংক ইউ।
আজ আপনাদের সাথে প্রথম ক্লাস আন্তর্জাতিক বিষয়গুলি নিয়ে, এবং এটা সম্পূর্ণ নতুন একটা কোর্স। তো আমার সাথে অনেকেরই পরিচয় নেই, আবার কেউ কেউ হয়তো আগে থেকে পরিচয় আছে। স্বাক্ষর ভাই, আপনার হেডফোনে প্রবলেম আছে, আপনি একটু সাউন্ডটা বাড়িয়ে নেবেন, কারণ সাউন্ড আমার কাছে মনে হয় সবার কাছেই যথেষ্ট জোরালো শোনা যাচ্ছে। আচ্ছা, জি তো ভাইয়া, যেটা সাউন্ড বলছিলাম, ক্লিয়ার আছে ভাইয়া। হ্যাঁ, যেটা বলছিলাম যে আমার সাথে অনেকেরই পরিচয় আছে, কারো কারো নাই। তো সেক্ষেত্রে একটু পরিচয় দিয়ে শুরু করি, যেহেতু প্রথম ক্লাস। এবং এর সাথে মানে এরপর থেকে আমার সাথে আপনাদের অনেক দিনই কথা হবে বিভিন্ন টপিকে। সেটা হয়তো আন্তর্জাতিক বিষয় বলি, অথবা সেটা হতে পারে বিজ্ঞান, বা হতে পারে কম্পিউটার বা ম্যাথ, যে বিষয় হোক না কেন, অথবা নৈতিকতা, যেটাই হোক। তো আমার নাম সাব্বির আহমেদ, অলরেডি নাম জানেন। আমি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সচিব হিসেবে কর্মরত আছি 38তম বিসিএস থেকে। ওকে। তো যেহেতু প্রথম ক্লাস, আমার ক্লাসে একটু কিছু রুলস আছে। রুলস গুলো খুব কঠিন কিছু না, আপনাদেরকে একটু অ্যাক্টিভ থাকতে হবে, এটা হচ্ছে কথা। অ্যাক্টিভ বলতে হচ্ছে চ্যাট বক্সটা তো অলরেডি আপনারা ইউজ করা শুরু করেছেন। তো আমি যা যা জিজ্ঞেস করবো, যা যা বলবো, বা আপনার সাথে কোনো কিছু শেয়ার করার থাকলে, হোয়াট এভার ইট ইজ, এটা আপনার যদি কিছু মনেও চায় আমাকে বলবেন, হোয়াট এভার, ইটস আপ টু ইউ। এটা টপিক রিলেটেড হোক বা না হোক, সমস্যা নেই, জিজ্ঞেস করতে পারেন, কথা বলতে পারেন, সেটার জন্য চ্যাট বক্স। এবং আমি কিছু জিজ্ঞেস করলে ডেফিনেটলি ইউ শুড রেসপন্স। ওকে, এটা হচ্ছে একটা জিনিস। আর 2 নম্বর হচ্ছে, যেগুলা বোঝানোর ব্যাপার আছে সেগুলোতে কিন্তু অবশ্যই ইন্টারেক্টিভ ক্লাস নেই আমি, অর্থাৎ আপনাদের সাথেও শেয়ার করি, আপনারা আপনার ফিডব্যাক দিবেন যে কোনো পার্ট বুঝছেন কি না বুঝছেন। তো এটা একটু মাথায় রাখেন। মানে আমি গড়পড়তা বলে যাব বাংলার মতো, আর আপনারা শুনে যাবেন, এরকম হয় না নর্মালি। তবে যদিও আজকের ক্লাসটা একটু ওরকম টাইপেরই হওয়ার কথা, তারপরে দেখবো যত ইন্টারেক্টিভ করা যায়। আচ্ছা, আমি শুরুতে একটু আপনাদের কাছ থেকে একটা ইনফরমেশন নিব, সেটা হচ্ছে এর আগে বিসিএস প্রিলি পরীক্ষা দিয়েছেন কারা কারা। চ্যাট বক্সে ওয়াই বলতে পারেন, এ বলতে পারেন, বা সামথিং, হ্যাঁ ওয়াই বলতে পারেন, ওয়াই বললে আমি বুঝে নিব। এটা সম্পূর্ণ কনফিডেন্সিয়াল, আমি দেখছি আপনাদের চ্যাট গুলো, অন্য কেউ আপনাদের চ্যাট দেখতে পাচ্ছে না, শুধু আমি দেখছি। ওকে। আচ্ছা, অনেকেই দিয়েছেন, আবার অনেকেই দেননি, হোয়াটএভার, পার্সেন্টেজটা দেওয়ার পক্ষেই বেশি। আচ্ছা, তার মানে আপনারা প্রিলির কিছু ইতিহাস জানেন, আর যারা যারা দেননি তারা হচ্ছে একদমই নতুন আছেন কিছু। সো আমি ওই নতুনদের কথা মাথায় রেখেই কথা বলবো। তো ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে আমাদের জন্য নম্বর বরাদ্দ হচ্ছে 20। যেহেতু আজকে ইন্ট্রোডাক্টরি ক্লাস, মানে প্রথম ক্লাস, আমাদেরকে একটু সিলেবাস নিয়ে আলোচনা করতে হবে। আমরা আমাদের একটু পড়ার ট্যাকটিক্স নিয়ে আলোচনা করব, কিভাবে আমাদের অ্যাপ্রোচটা হওয়া উচিত, এবং আমরা আমাদের প্রিভিয়াস ইয়ারের কিছু কোশ্চেনও দেখবো। তো এগুলোর পরে আমাদের টপিকগুলো শুরু করব। তো এই যে 20 নম্বর বরাদ্দ থাকে, এটা কত নম্বরের মধ্যে 20 থাকে? 200-র মধ্যে 20 থাকে। সো পার্সেন্টেজ হিসেব করলে এটা কত পার্সেন্ট নাম্বার? অনলি 10% নাম্বার হচ্ছে আপনার এই আন্তর্জাতিক বিষয়াবলী থাকবে। কিন্তু আমরা শুধুমাত্র আন্তর্জাতিক বিষয়াবলীটা প্রিলি পরীক্ষাতেই আমরা দিব এরকম না, এই জিনিসটা আপনার লিখিত পরীক্ষাতে থাকবে, ইভেন আপনার ভাইভাতেও থাকবে। অনেকে বলতে পারেন কিভাবে ভাই ভাইভাতে থাকে এই জিনিসটা। ভাইভাই থাকবে হচ্ছে, আপনি যে সাবজেক্ট থেকেই আসেন না কেন, বা যে ক্যারিয়ার চয়েস দেন না কেন, আপনাকে কিছু রিসেন্ট অ্যাফেয়ার্স বা সাম্প্রতিক বিষয় সম্পর্কে আইডিয়া রাখতে হয়। তো সেজন্য আপনার যদি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর বেসিকটা একটু ভালো হয়, বা আগে থেকেই আপনার পড়ার অভ্যাসটা থাকে, বা এই নলেজ গুলো আহরণ করার অভ্যাসটা থাকে, আপনাকে খুবই কাজে দিবে। তো এগুলো একটু মাথায় রাখবেন। এই জায়গাটা নম্বর তোলার জন্য মোটামুটি ভালো একটা জায়গা। আপনি যদি একটু সিস্টেমেটিক ওয়েতে পড়েন, 20-এর মধ্যে 13-14 বা মানে 70% নাম্বার তোলা কোনো ব্যাপার না। আর যদি একদম র্যান্ডম পড়তে থাকেন, তাহলে এইখানে মানে খুব খারাপ করার পসিবিলিটিও আছে, নেগেটিভ খেয়ে এটা একদম শেষ হয়ে যাবেন। আবার এই জায়গা সিলেবাসটার একটা নেতিবাচক দিক হচ্ছে, এখানে হচ্ছে আপনার হিউজ সিলেবাস, অনেক পড়াশোনা। আপনি যদি পড়া একবার শুরু করেন, মনে হবে যে শুধু এইটাই পড়ি, কারণ এখানে তো শেষই হচ্ছে না। তো এই হিউজ সিলেবাসটাও আপনাকে অল্প সময়ের মধ্যে একটা মানে সিস্টেমেটিক ওয়েতে আয়ত্ত করতে হবে। আমি এই জন্য বলছি সিস্টেমেটিক ওয়েতে আয়ত্ত, এটা হচ্ছে এমন না যে আপনি ধরে ধরে সব মুখস্থ করে গেলেন এবং সব আপনার মনে থাকবে। এটা কখনোই পসিবল না। যারা আগে প্রিলি দিয়েছেন তারা জানেন যে এখানে এত বেশি ইনফরমেশন থাকে যে সবকিছু মনে রাখাটা কষ্টকর হয়ে যায়। তো ভয় দিচ্ছি না, বা নিরাশও করছি না, যেটা করবেন সেই বিষয়ে একটু আলোচনা করব। তো আজকের টপিক হচ্ছে আপনার বৈশ্বিক ইতিহাস। এর মধ্যে আমরা 3টে কন্টিনেন্টের ইতিহাস নিয়ে আলোচনা করব, এবং ইতিহাস বলতে ওই দেশগুলো সম্পর্কে আলোচনা করব। বাট আমাদের মনে হয় একটু সিলেবাস সম্পর্কে আইডিয়া নেওয়া দরকার, যে সিলেবাস আসলে কি কি থাকে। তো পিএসসির ওয়েবসাইটে সিলেবাসটা আছে, সেখান থেকেই নেওয়া হয়েছে। তো নম্বর তো 20 আগেই বলেছি। এখানে টোটাল 5টা, আমি বলতে পারি চ্যাপ্টার বলতে পারি এগুলাকে, 5টা চ্যাপ্টারে হচ্ছে ভাগ করা হয়েছে। তো প্রতিটা চ্যাপ্টারের জন্য বরাদ্দকৃত নম্বর হচ্ছে 4 করে। সো 4 × 5 = 20। তো আমি একটু চ্যাপ্টার গুলোর নাম দেখি।
বৈশ্বিক ইতিহাস, আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যবস্থা, ভূ রাজনীতি। তার মানে আমরা আজকে যে অংশটা পড়বো সেটা চ্যাপ্টার 1 এর মধ্যে পড়ছে, বৈশ্বিক ইতিহাসের মধ্যে পড়ছে। আচ্ছা, ভালো কথা। তো এই বৈশ্বিক ইতিহাসের মধ্যে সবগুলো মহাদেশ সম্পর্কে পরিচিতি, মহাদেশগুলোর দেশ সম্পর্কে, যেগুলো একটু ইম্পর্টেন্ট দেশ বা গুরুত্বপূর্ণ দেশ, সেগুলো সম্পর্কে একটা আইডিয়া নিতে হবে, পড়তে হবে। যত যত ইনফরমেশন আছে অ্যাজ ফার অ্যাজ পসিবল, যতটুকু পারা যায় আপনাকে এটা অবশ্যই আয়ত্ত করতে হবে। এরপরে হচ্ছে ভূ রাজনীতি, বলতে হচ্ছে বিভিন্ন দেশের মধ্যে কিরকম পলিটিক্স বিদ্যমান। তো এই ভূ রাজনীতির সাথে আমি এই আন্তঃরাষ্ট্রীয় ক্ষমতা সম্পর্ক এটাকে অ্যাড করে দিব, কারণ ইন্টারনাল পলিটিক্স বা ইন্টার স্টেটস যে পলিটিক্সটা আছে সেটাই ভূ রাজনীতিকেও নিয়ন্ত্রণ করে। আর ইন্টারন্যাশনাল সিকিউরিটি বলতে হচ্ছে আন্তর্জাতিক নিরাপত্তা, অর্থাৎ শক্তি, ক্ষমতা কার কিরকম, কিছু ইন্টারন্যাশনাল থিওরি এখানে আমরা পড়বো হোয়াটএভার। বিশ্বের সাম্প্রতিক ও চলমান ঘটনা প্রবাহ, এটাকে আমি একটু সাইডলাইন রেখে দিচ্ছি, একটু পরে এটা নিয়ে কথা বলবো। তার আগে আমি সব থেকে গুরুত্বপূর্ণ দুইটা পার্ট নিয়ে আপনাদের সাথে কথা বলবো, সেই দুইটা হচ্ছে চ্যাপ্টার 4 এন্ড চ্যাপ্টার 5। আমি 3 স্টার দিয়ে দিচ্ছি। কেন 3 স্টার দিলাম? কারণ আছে। কারণ হচ্ছে এই দুইটা চ্যাপ্টার আপনার শুধুমাত্র প্রিলি না, রিটেন থেকে শুরু করে একদম ভাইয়া পর্যন্ত A to Z আপনাকে পড়তে হবে, এবং এটাই আপনাকে হেল্প করবে অন্যদের থেকে এগিয়ে রাখার জন্য। যেমন দেখি চ্যাপ্টার 4 এ কি আছে, আন্তর্জাতিক পরিবেশগত ইস্যু ও কূটনীতি। তার মানে সোজা কথা হচ্ছে এটা এমন একটা অধ্যায় যেখানে ক্লাইমেট চেঞ্জ এবং ক্লাইমেট ডিপ্লোমেসি নিয়ে হচ্ছে আলোচনা করা হয়েছে, পড়াশোনা করা হয়েছে। তো ক্লাইমেট চেঞ্জ নিয়ে আমরা বিশ্ব অনেক কনসার্ন, প্রতি বছরই কনফারেন্স অফ দ্য পার্টিস কপ হচ্ছে, তারপর হচ্ছে ভিন্ন ভিন্ন আমরা জলবায়ু কূটনীতি অ্যাপ্লাই করছি, বিভিন্ন প্রোটোকল, আমরা কিয়োটো প্রোটোকল, মন্ট্রিল প্রোটোকল, এই প্রোটোকলগুলো অ্যাডপ্ট করেছি। তারপর হচ্ছে বিশ্ব ধরিত্রী সম্মেলন করেছি, বিশ্ব পরিবেশ দিবস পালন করছি, সহ অনেক কিছু করছি। ইভেন আমাদের দেশের কথা যদি চিন্তা করি, আমরা কিন্তু আপনার ক্লাইমেট ভালনারেবল ফোরামের পরপর 2বার আমরা সভাপতি নির্বাচিত হয়েছিলাম, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্ল্যানেট 50-50 চ্যাম্পিয়ন, চ্যাম্পিয়ন অফ দ্য আর্থ, এরকম কিছু রিনাউন্ড আপনার অ্যাওয়ার্ডও পেয়েছেন। তো আমাদের কথা হচ্ছে এই অধ্যায়টা এই জন্য শুধুমাত্র আপনার বাংলাদেশের জন্য না, এটা ওয়ার্ল্ড ওয়াইড গুরুত্বপূর্ণ। এবং এই অধ্যায়টা থেকে আপনি শুধুমাত্র যে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স 4 নম্বর ভালোভাবে তুলতে পারবেন তা নয়, এটার সাহায্যে আপনি বাংলাদেশ অ্যাফেয়ার্সেও কিন্তু পরিবেশ নিয়ে কথা আছে, সেখানেও আপনি এটা হেল্প করবে। এরপরে আপনি যদি যদি অন্যান্য চাকরির পরীক্ষা পড়াশোনা করেন, সেখানেও তো আপনাকে বিভিন্ন সময় ফোকাস রাইটিং লিখতে হয়, ব্যাংকে বা অন্য জায়গায় লিখতে হয়, সেখানেও হেল্প করবে। এবং লিখিত পরীক্ষাতে এই অধ্যায়টা হচ্ছে একদম হুবহু কমন পাবেন, একদম কমন একটা চ্যাপ্টার আছে শুধুমাত্র জলবায়ু কূটনীতি নিয়ে, এবং এটা নিয়ে ভাইভাতেও প্রশ্ন হয়। সো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা ভালো করে আমাদের পড়তে হবে। 5 নম্বর অধ্যায়ের দিকে একটু খেয়াল করি, আন্তর্জাতিক সংগঠন সমূহ এবং বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠান। আচ্ছা, আন্তর্জাতিক সংগঠন বললে সবার আগেই আমাদের এখন মনে পড়বে জাতিসংঘের কথা, যেহেতু ইউনাইটেড নেশন এর এখন একটা সাধারণ বার্ষিক সম্মেলন চলছে সাধারণ পরিষদের, যেটাকে ইউএনজিএ বলা হয়, বা ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেখানে এখন অবস্থান করছেন। তো ইউএন এবং ইউএন এর বিশেষায়িত যে প্রতিষ্ঠানগুলো আছে, তারপরে আপনার মনে করেন আঞ্চলিক প্রতিষ্ঠান সমূহ আছে, যেমন সার্ক, বিমস্টেক, আসিয়ান, তারপর ইউরোপিয়ান ইউনিয়ন, তারপর আপনার ন্যাটো আছে, মিলিটারি অর্গানাইজেশন, এরপর হচ্ছে আফ্রিকান ইউনিয়ন আছে, ব্রিক্স আছে, ন্যাম আছে, তাই না? এরকম বিভিন্ন রকম সংগঠন আছে। এবার একটু অর্থনৈতিক প্রতিষ্ঠানের দিকে তাকাই, যেমন কারা কারা আছে। তারপর আপনার এডিবি আছে, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, নিউ ডেভেলপমেন্ট ব্যাংক, এরপর হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, ডব্লিউটিও, তারপর হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক আছে, আইএমএফ আছে, এরকম অনেক প্রতিষ্ঠান আছে। তো যত শত প্রতিষ্ঠান আছে সবকিছু পড়বে হচ্ছে আপনার এই চ্যাপ্টার 5 এর আন্ডারে। এবং এইটা আপনার প্রিলির জন্য হয়তো 4টা মাত্র এমসিকিউ থাকবে, বা রিটেনে গিয়ে দেখবেন যে এই জিনিসটা আপনার কি পরিমাণ ভাস্ট ওয়েতে বা ডিটেলসে পড়তে হচ্ছে, এবং এই জিনিসটা আপনাকে ভাইভাতেও কাজে লাগবে। সো চ্যাপ্টার 4 এন্ড 5 ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 3 স্টার মার্ক দিয়ে রেখেছি। এখন তার মানে কি বলছি যে চ্যাপ্টার 1 to 3 এত পড়ার দরকার নাই? না ভাই, আমি সেটা মিন করছি না। চ্যাপ্টার 4-5টা যখন পড়বেন, খুব ডিটেলসে পড়ার চেষ্টা করবেন বা ডিপলি পড়ার চেষ্টা করবেন, যেন আপনার পরবর্তী সিলেবাসটা একটু কভার হয়ে থাকে রিটেনের জন্য। এবার আসি চ্যাপ্টার 3-তে, সাম্প্রতিক ও চলমান ঘটনা প্রবাহ। এইটা নিয়ে অনেকে অনেক কথা বলে যে হ্যাঁ, তুমি এখন থেকেই শুরু করে দাও, সাম্প্রতিক সব ঘটনা প্রবাহ নোট করে রাখবা, আলাদা খাতা বানিয়ে রাখবা, সব লিখে রাখবা, সব মুখস্থ করে ফেলতে হবে, কোনো কিছু যেন বাদ না যায়। আমি বলবো বোগাস। একটা ওয়ার্ড দিয়ে শুধু বলবো বোগাস, আর কিছুই না। এখন আপনি বলতে পারেন যে কেন ভাই এই কথা কেন বলছেন, তারা কি খারাপ পরামর্শ দিচ্ছে? পড়লে তো ভালোই হয়। হ্যাঁ, পড়লে ভালোই হয়, কিন্তু আমি যদি শতকরা 100 জনকে জিজ্ঞেস করি যে আপনি কত শত ইনফরমেশন মনে রাখতে পারবেন, আপনাকে যদি আমি 100টা জিনিস পড়তে দিই, আপনি কি 100টাই মনে রাখতে পারবেন কিনা? আমি দেখবো 95 থেকে 98% মানুষই বলবে না ভাইয়া, পসিবল না। আমরা খুব বেশি হলে আমার যা পড়ি না কেন তার 50 থেকে 60% আমাদের মনে রাখার অ্যাবিলিটি। এটা আমাদের একটা হিউম্যান নেচার, আপনার ব্রেনের একটা ক্যাপাবিলিটি আছে যে আপনি কত পার্সেন্ট মনে রাখতে পারবেন।
এরপরে আপনি সেটাকে যখন বারবার রিভাইজ করতে করতে সেটাকে হয়তো বাড়িয়ে ম্যাক্সিমাম 70 থেকে 75% বা 80% পর্যন্ত নিতে পারবেন। কখনো 100% যাওয়া পসিবল হয় না। সো সাম্প্রতিক ঘটনাটা হচ্ছে সবসময় সাম্প্রতিক, চলমান। অর্থাৎ আজকে ইউক্রেন রাশিয়া যুদ্ধ শুরু হলো মনে করেন, বাট আপনার প্রিলি পরীক্ষা চলতেছে আজ থেকে 6 মাস পরে গিয়ে হবে। তো আপনি যে আজকে একটা ইনফরমেশন পড়লেন সেটা পড়ে থেমে থাকলে তো হবে না। আপনাকে সাম্প্রতিক গুলা হচ্ছে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টের মাধ্যমে বা কন্টিনিউয়াস রিডিং অ্যাবিলিটির মাধ্যমে জিনিসটাকে আয়ত্ত রাখতে হবে। অর্থাৎ সবসময় একটু চোখ কান খোলা রাখতে হবে। এইটা আমাদের একটা টেকনিক আছে ভাইয়া। এই টেকনিকটা আমি একটু শেয়ার করছি একটু পরে। তার আগে 1 আর 2 হালকা একটু বলে নিই, তারপরে 3-এ যাচ্ছি। আচ্ছা, 4-5 টপিক পড়ার জন্য বই সাজেস্ট করতেন ভাই, এত আগে বই চিন্তা করেন না। এই দুইটার জন্য আবার আলাদা বই কেন রাখবেন? ওই যে বই পড়তেছেন ওই বই পড়বেন, আলাদা করে পড়ার কিছু নাই। ঠিক আছে? আর এগুলো যখন ক্লাসে পড়ানো হবে পরবর্তীতে তখন আমরা বই সাজেস্ট করে দিব। যেমন আজকের টপিক নিয়ে আমি বইয়ের কথা বলবো, টেনশনের কোনো কথা কারণ নাই, ধৈর্য ধারণ করতে হবে। আচ্ছা, আরো কয়েকটা প্রশ্ন আসছে, আমি একটু অ্যান্সার দিয়ে নিই, তাহলে অনেকেরই মনে খচখচ করতেছে যে ভাইয়া প্রশ্ন জিজ্ঞেস করলাম উত্তর দিচ্ছেন না কেন। আচ্ছা, কিভাবে পড়া মুখস্থ করতাম? ভাই আমার পড়া মুখস্থ তো আমার কাছে ভাই, আপনারটা আপনার করতে হবে। আমি এই বিষয়ে কোনো কথা নর্মালি বলি না ক্লাসগুলোতে, কারণ প্রত্যেকের নিজস্ব স্টাইল আছে। আমি বললাম যে আপনি এই ওয়েতে মুখস্থ করেন, অনেকে নিনজা টেকনিক দেয় যে মাত্র 5 মিনিটে সব পড়া মুখস্থ হয়ে যাবে। আমি বলবো সব ফাউল কথা। যে পড়তে পারে তার এমনিই পড়া হয়, যে পড়তে পারে না ভাই সে অনেক সময় নিয়ে চেষ্টা করে তারপর পড়তে হবে। তো যার সহজে পড়া মুখস্থ হয় না তার জন্য একটাই টোটকা, আপনি বারবার পড়েন এবং একই জিনিস কিছুদিন পর পর আবার পড়েন। এছাড়া আমার আর কিছু বলার নাই, ঠিক আছে? আচ্ছা, আরেকটা প্রশ্ন এসেছে, আহ কিভাবে সাজেস্ট করব? আপনি একদম নতুন বিসিএস দিচ্ছেন এবং ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স কোনো রিলেশন নাই। আচ্ছা, ক্লাস তো কেবল শুরু হলো ভাই আজকে থেকে, তো একটু ক্লাসগুলো ফলো করি আমরা। আমিও থাকবো, অনেক ভাইয়েরাই ক্লাস নিবেন। তো ক্লাস বাই ক্লাস আপনি দেখবেন যে আপনি নিউ কামার থাকবেন না, আপনি সুন্দর করে নুব থেকে প্রফেশনাল লেভেলে চলে যাবেন ইনশাল্লাহ। ভালো বই নিয়ে আসলে কথা পরে বলতেছি, বই আমি এখন আসি নাই, বইয়ের কথা একটু পরে আলোচনা করবো। আগে সিলেবাসটা শোনেন ভাই, বই নিয়ে তো ব্যস্ত হলে তো হবে না, শুরুতে সিলেবাস শেষ করি তারপর না বইয়ে যাব। এবার আসি হচ্ছে 1 আর 2 চ্যাপ্টার নিয়ে একটু কথা বলি। যে এই অংশটাতে হচ্ছে আপনার অনেক ছোট ছোট স্মল ইনফরমেশন আপনাকে মাথায় রাখতে হবে। যেমন চীনের প্রাচীন আদিবাসীর নাম কি, বা বলা হলো যে বাল্টিক রাষ্ট্র কোনটি, বা বলা হলো যে রুশ বিপ্লব কত সালে শুরু হয়, বা আবার বলা হলো যে আপনার রুশ বিপ্লবে কোন কোন দার্শনিক ভূমিকা পালন করে, বা আপনাকে বলা হলো যে ওয়াটারলু যুদ্ধ কোথায় হয়েছিল। মানে এরকম বলতে বিশ্বের যত ইতিহাস আছে বড় বড় বিভিন্ন দেশগুলো নিয়ে, সেই ইতিহাস, তাদের ভূরাজনীতি অর্থাৎ জিওপলিটিক্যাল যে একটা ডমিনেন্স, জিওপলিটিক্যাল যে ইনফ্লুয়েন্স, এই জিনিসগুলো নিয়ে যত কাহিনী আছে সব আপনার এই অংশের মধ্যে পড়তেছে। আমি যখন আজকে ক্লাসটা শুরু করব তখন দেখবেন যে ছোট ছোট অনেক ইনফরমেশন আছে। তো কি করণীয় ওটা ক্লাসের সময় বলছি। এবার আসি সাম্প্রতিকের, আমি একটু আপনাদেরকে বলেছিলাম যে একটু টেকনিকটা বলে দিব কিভাবে মনে রাখবেন। তো আসেন সেই টেকনিকটা সম্পর্কে আলোচনা করে ফেলি, যেহেতু শুরুর ক্লাস একবারে সবগুলো নিয়ে বলি, তারপরে ক্লাস শুরু করব। সাম্প্রতিক নিয়ে কথা বলার জন্য আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনাকে সবসময় কিছু জিনিস নিয়ে কাজ করতে হবে। আপনি বলতে পারেন যে হ্যাঁ, সাম্প্রতিকের জন্য আমি বিভিন্ন জিকে বইগুলা ফলো করব। যেমন বাজারে অনেক জিকে বই আছে ভাই এখন, বই লেখা খুব কঠিন কিছু না। এক বইয়ের জিনিস কপি কইরা জাস্ট এদিক ওদিক চেঞ্জ করে ফরম্যাট চেঞ্জ করে আরেক লেখক বের করে দিচ্ছে, এমন আহামরি কিছু না। ঠিক আছে? চাইলে আপনিও ধরেন 3 মাস পড়লেন, পড়ে আপনিও একটা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর বই বের করতে পারবেন। এটা এমন কঠিন কোনো কাজ না। তো আমি বলবো এই বইটই তো পড়বেন, এগুলো তো মনে করেন মান্থলি বের হয়। সাপোজ আজকে হচ্ছে সেপ্টেম্বরের 26 তারিখ, অক্টোবরের 1 তারিখে গিয়ে একটা কোনো প্রকাশনীর জিকে বের হলো, সাম্প্রতিক জিকে। তো আপনি সাম্প্রতিক জিকে পড়ে সব মুখস্থ করে ফেললেন, শুধু ওইটাই পড়লেন। তো কত নাম্বারের জন্য পড়লেন বলেন তো? 4 নাম্বার। তো 4 নাম্বার হচ্ছে 200-র মধ্যে 4 কত পার্সেন্ট? 2%। আচ্ছা, ভালো কথা। তো কথা হচ্ছে আপনি যদি সাম্প্রতিক বিষয়গুলি পড়ে সব জানেন তারপরও আপনার কিরকম হবে না, কোনো একটা জিনিস মিসিং হয়ে গেছে আর পরীক্ষার হলে গিয়ে মনে পড়ছে না? হতেই পারে। তো 4টার মধ্যে আপনি সর্বোচ্চ কয়টা পারতে পারেন? আপনাকে একটা অবশ্যই বাদ রাখতে হবে যে একটা আপনার ভুল যেতে পারে বা আপনার কমন নাও পড়তে পারে। তো আপনি সর্বোচ্চ 2 বা 3 পেতে পারেন। এখন আমি বলি সাম্প্রতিক যত ঘটনা ঘটে যাচ্ছে আমাদের আশেপাশে, এই যেমন আজকে কি কি ঘটছে আমাদের দেশে যদি আমরা চিন্তা করি, সবার আগে আপনারা ক্রিকেটের কথা বলবেন যে ক্রিকেট নিয়ে একটু ঝামেলা হয়েছে আজকে এবং কালকে। এটা কিন্তু আপনি কোনো কিছু না পড়ে না মুখস্থ করেও আপনি জানেন যে কি হইতেছে। আবার মনে করেন যে জাস্ট আজ থেকে 1 সপ্তাহ পরে যখন মাননীয় প্রধানমন্ত্রী ইউএনজি এর সম্মেলনটা শেষ করে আসবে, তখন তো উনি কিছু আউটপুট দিবে বা প্রেস কনফারেন্স হবে, ওখানে তো নিশ্চয়ই কোনো একটা আউটপুট আসবে যে বাংলাদেশ এই করেছে ওই দেশের সাথে, বা বাংলাদেশ এই একটা এগ্রিমেন্ট করেছে। তো ওইটা কিন্তু আপনি আলটিমেটলি জেনে যাচ্ছেন। কিভাবে জানতেছেন? কতগুলো ওয়ে আছে। নাম্বার ওয়ান,
আপনি হয় নিউজ দেখতেছেন তাই জানতেছেন, নাম্বার টু আপনি হয়তো কোনো পেপার পড়তেছেন সকালবেলা, সেখানে আর্টিকেলে দেখতেছেন, অথবা আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইউটিউব, টুইটার, ইনস্টাগ্রাম এইসবে দেখছেন। তো এই যে জিনিসগুলো আপনি কোনো রকম কষ্ট সষ্ট ছাড়াই জেনে যাচ্ছেন, সেই জানা জিনিসগুলোর যে ওয়ে, অর্থাৎ যে ওয়েতে আপনি জানতেছেন সেই ওয়েটাতেই এগিয়ে যেতে হবে। আলাদা কিছু করার আমার মনে হয় না দরকার আছে। যেমন আপনি বলতে পারেন যে কি প্রশ্ন, কি বললেন এটা। ফার্স্ট অফ অল, এখন থেকে নিউজ দেখার অভ্যাসটা বাড়িয়ে তুলুন। বলতে পারেন যে ভাইয়া সারাদিন কি তাহলে টিভি দেখবো বসে বসে, পড়বো কখন? আরে না ভাই, সারাদিন কেন নিউজ দেখবেন? আপনি নিউজ দেখবেন হচ্ছে রাত 10টার পরে গিয়ে, 10টা থেকে 10:30, হাফ অ্যান আওয়ার টাইম সিলেক্ট করেন। ওই সময়টাতে বাংলাদেশের যতগুলো নিউজ চ্যানেল আছে, আপনি চ্যানেল 71 থেকে শুরু করে ইন্ডিপেন্ডেন্ট চ্যানেল, সময় টিভি বা এটিএন নিউজ, তারপর যা যা আছে সবগুলো একটু 2-3 মিনিট করে করে প্রতিটা চ্যানেলে টাইম দিবেন। কি করবেন? ওই যে স্ক্রিনের নিচে যে একটা স্ক্রল যায় না, ওই স্ক্রল গুলো একটু চোখ বুলাবেন, আলটিমেটলি আপনার অনেক ইনফরমেশন জানা হয়ে যাবে। এখন বলতে পারেন ভাই ওটা তো দেখলাম, মনে থাকবে কি করে? সমস্যা নাই, ওয়েট করেন, মনে রাখার উপায় বলতেছি। দেখলেন নিউজ, জানা হয়ে গেল যে আজকে ক্রিকেট নিয়ে তামিম ইকবাল সাকিব আল হাসানের ঝামেলা হয়েছে, হোয়াট এভার। পেপার পড়বেন। কি পেপার পড়বেন? রোজ একবার হলেও পেপারে চোখ বুলাবেন, বাসায় একটা পেপার রাখার চেষ্টা করেন। মাঝে মধ্যে এডিটোরিয়াল থেকে শুরু করে হেডলাইন গুলা আপনি একটু চোখ বুলাবেন। যদি না পারেন সেটারও একটা অপশন আছে। সেই অপশনটা কি? যদি এই দুইটার একটাও না করতে পারেন, সেই অপশনটা হচ্ছে থার্ড অপশন, সোশ্যাল মিডিয়া, এফবি অ্যান্ড ইউটিউব। এখন খুব মজার একটা কথা বলবো, যদি অনেকে অপোজ করবেন আমার সাথে যে ভাই এটা কি বলছেন, এটা তো হয় না, কিন্তু এটাই সত্যি কথা। আপনারা ফেসবুক ইউজ করেন, অনেকে বলে ফেসবুক বন্ধ রেখে পড়াশোনা করতে হয়, তাহলে পড়াশোনা ভালো হয়। যারা যারা বিসিএস ক্যাডার হন, অনেকেই ক্যাডার হয়েছেন, তারা বলেছেন যে গত 2 বছর ফেসবুকে ঢুকি নাই, বা আমার কোনো আইডি ছিল না, ফেক আইডি দিয়ে আমি শুধুমাত্র গ্রুপ গুলা ফলো করতাম, অমুক করতাম তমুক করতাম, চাঁদের আলোয় পড়ছি ওই আলোয় পড়ছি। ভাই এগুলো সব হচ্ছে বোগাস কথাবার্তা, এগুলো শুনে কেউ লাভ নাই। সবাই পড়েছে, কিভাবে পড়েছে, কেউ হয়তো টেকনিক্যালি পড়েছে, কেউ টেকনিক্যালি পড়ে নাই, এমনি হয়ে গেছে। এখন কথা হচ্ছে আপনি আপনার সোশ্যাল মিডিয়াটা অবশ্যই অ্যাক্টিভ রাখবেন, এটা দরকার, না হলে তো আনসোশ্যাল হয়ে যাবেন ভাই। এফবি ডিঅ্যাক্টিভেট করার দরকার নাই। যে নিউজ চ্যানেলগুলোর কথা আমি বললাম, যে পেপারগুলোর কথা আমি বললাম, সবগুলোতে কিন্তু এফবিতে একটা পেজ আছে। পেজগুলো ফলো দিয়ে রাখেন আজকেই, ফলো দিয়ে নোটিফিকেশন অন করে রাখেন এবং সি ফার্স্ট করে রাখেন, অর্থাৎ আপনার টাইম লাইনে তারা যেন শুরুর দিকে থাকে। যখনই আপনি ফেসবুকে ঢুকবেন, ওই সাকিব খান বুবলি পরিমনির খবরের সাথে সাথে রাজ সিয়ামের খবরের সাথে সাথে আপনি দেখবেন আপনার হুট করে ইউক্রেনে নতুন করে কি হামলাটা হইলো, বা প্রধানমন্ত্রী ইউএনজিএ তে কয়টা প্রস্তাব দিল, দ্বিতীয়বারের মতো বাংলায় ভাষণ দিল, বা হচ্ছে মনে করেন যে নির্বাচনে ইইউ তাদের প্রতিনিধি দল পাঠাবে কিনা এই বিষয়ে কোন আপডেট আসলো, সবকিছু আপনার এখানে চলে আসতেছে। কারণ এই পেজগুলো কিছু সময় পর পর নিউজ আপডেট করে। ইভেন যে চ্যানেলগুলো আছে তারা কিছু শর্ট ভিডিও দেয়, 3-4 মিনিটের একটা ভিডিও। সাপোজ এই যে ওই দিন রাত্রে প্রচন্ড বৃষ্টি হলো, বৃহস্পতিবার রাতে 4 জন আপনার হচ্ছে কারেন্টের তার ছিঁড়ে পানিতে শক খেয়ে পরে মারা গেলেন, যাই হোক। তো এটাও কিন্তু আপনার ভিডিও আকারে ছড়িয়ে পড়লো, আপনি পেপার কোনো কিছু না দেখেও জেনে গেছে শুধুমাত্র ফেসবুকের কল্যাণে, এবং এটা পরবর্তী নিউজও হয়েছে আর্টিকেল আকারে। সো আমার কথা হচ্ছে নিউজগুলো ওইভাবে ফলো করতে পারেন, তাহলে আপনার আলাদা করে নিউজ দেখার দরকার হবে না। এটা করতে পারেন। 2 নাম্বার, ইউটিউব। ইউটিউবটাকে কাজে লাগান। ইউটিউবে হচ্ছে প্রতিটা চ্যানেলেরই হচ্ছে ভিডিও থাকে। মনে করেন আপনারা অনেকেই হচ্ছে একটু অ্যাডভান্স পড়াশোনা করতে চান, যে আমি শুধুমাত্র ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স মুখস্থ করবো না, আমি জিনিসটাকে আয়ত্ত করব, আমি বুঝতে চাই। তো বোঝার জন্য ইউটিউবে অনেক রকম ভিডিও আছে। আপনি যদি কোনো পলিটিক্যাল ইস্যু নিয়ে চিন্তা করেন যে এটা নিয়ে আমি একটু পড়াশোনা করব, তার জন্য মোটা একটা বই কেনার দরকার নাই যে 1000 পৃষ্ঠার বই কিনে পড়ে উল্টায় ফেলবো। তার জন্য ওই টপিকটা লিখে একটু গুগলে সার্চ দেন, অনেকগুলো ইউটিউব ভিডিও পেয়ে যাবেন। দুই একটা বাংলা ভিডিও বা ইংলিশ ভিডিও শোনেন, খুব কাজে দিবে। ইংলিশ শুনলে ইংলিশ লিসেনিং ক্যাপাবিলিটিও বাড়বে, যেটা পরবর্তীতে আপনার ইংলিশ স্পিকিং এ এবং রাইটিং এও হেল্প করবে। সাথে সাথে আপনি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর নলেজটাও জানতে পারবেন, ঠিক আছে? এই কাজগুলো একটু অ্যাপ্লাই করতে পারেন, এবং এটা কন্টিনিউয়াস, নট লাইক দ্যাট যে এইটাই জীবনের সব, এগুলো কি জোর দিতে হবে এরকম না। এটা হবে ওয়ান অফ দ্য পার্টস অফ ইউর ডেইলি লাইফ। যখন সময় পাবেন একটু ঢুকলে এগুলো ফলো করবেন। আর রাতে তো একটু নিউজ দেখতেই পারেন। এই কাজগুলো কয়েকদিন করেন, আজ থেকে জাস্ট 1 মাস অ্যাপ্লাই করেন। আজকে সেপ্টেম্বরের 26 তারিখ, অক্টোবরের 26 তারিখ যদি আমার সাথে আপনার কথা হয়, ওই দিন একটু বললেন যে আপনি নতুন করে কোনো অভ্যাস তৈরি করতে পারছেন কিনা, বা আপনার ইন্টারনেট রিসেন্ট অ্যাফেয়ার্স গুলো এখন আপনার ভালো লাগতেছে কিনা, বা আপনি মোটামুটি আয়ত্ত করতে পারছেন কিনা। জাস্ট 1 মাস একটু টাইম দেন, দেখবেন খেলা চেঞ্জ হয়ে যাবে। এটার জন্য ওই মান্থলি আলাদা আলাদা বই কেনার কোনো দরকার নাই, আজাইরা বই কিনে ব্রেনের স্টক মানে ঝামেলা করারও কোনো দরকার নাই। যদি আপনার একবার থেকে মনে না থাকে, তখন লাগলে খাতা একটু টুকে নিতে পারেন, নোট করতে পারেন, বাট সেটা করারও দরকার নাই। তার জন্য একদম শর্টকাট সলিউশন দিই। প্রতি মাসে 20 টাকা করে কারেন্ট অ্যাফেয়ার্স বের হয়, নীলক্ষেতে বা দোকানে এগুলা পাওয়া যায়। ওই কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রথম 5 থেকে 6 পৃষ্ঠায় কিছু ইনফরমেশন থাকে,
গ্লোবাল মানে বৈশ্বিক এবং বাংলাদেশ এই দুইটার পার্ট নিয়ে প্রতিদিন কি কি ঘটনা ঘটছে সেই জিনিসগুলা, হ্যাঁ এখন 30 টাকা হয়ে গেছে, সরি। তো এই কি ডেইলি কি কি ঘটছে সেই জিনিসগুলো হচ্ছে সুন্দর করে একটা ছোট ছোট লাইনে ব্যাখ্যা করা থাকে যে আজকের দিনে কি ইম্পর্টেন্ট হয়েছে। ধরেন অক্টোবরের 1 তারিখে বের হবে, সেপ্টেম্বরের 1 থেকে 30 তারিখ পর্যন্ত যা যা হয়েছে সব ওখানে পেয়ে যাবেন। সো আলাদা করে নোট খাতা বানানোরও তো কোনো দরকার নাই ভাই, ছোট্ট একটা বই রাখলেই হয়, মাঝে মধ্যে চোখ বুলাই নিবেন যে হ্যাঁ ওই যে সেপ্টেম্বরের 30 তারিখ কি ঘটছিল বা সেপ্টেম্বরের 5 তারিখ কি ঘটছিল। যা যা বললাম এই পর্যন্ত কি বোঝা যাচ্ছে? কোনো প্রবলেম, কোনো সমস্যা বা কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। কোনো পার্টিকুলার ইউটিউব চ্যানেল ফলো করার দরকার নাই ভাইয়া, এটা চাইলে আপনি জাস্ট একটা টপিক নিয়ে সার্চ দেন। সাপোজ আপনি সার্চ দেন হচ্ছে কানাডা ইন্ডিয়ান রিসেন্ট ইস্যু, যে কানাডার যে ভিসা নিয়ে ঝামেলা হচ্ছে ইন্ডিয়ানদের সাথে এবং তাদের যে একজন ডিপ্লোম্যাটকে পিএনজি করেছে, এটা নিয়ে যে ইস্যুটা তৈরি হয়েছে, আপনি সেগুলো নিয়ে জাস্ট একটু সার্চ দেন ইউটিউবে, দেখবেন অনেকগুলো চ্যানেলের ভিডিও চলে আসছে। একটা চ্যানেল একটু দেখেন বা একটা ভিডিও দেখেন, তখনই বুঝবেন সেই ভিডিওর কোয়ালিটি কেমন। ওই কোয়ালিটি বুঝলে আপনি নিজেই চ্যানেল পেয়ে যাবেন। আমি কোনো ভাই চ্যানেল ওভাবে মুখস্থ করে রাখি নাই, মাঝে মধ্যে দেখি দেখি তো যেটা চোখে আসে ওইটাই দেখি। আচ্ছা, বিপুল ভাই বললেন উত্তরণেও কারেন্ট অ্যাফেয়ার্স আছে ওয়েবসাইটে। হ্যাঁ ডেফিনেটলি, আমাদের ওয়েবসাইটেও কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিন আপলোড করা হয়, ওখান থেকেও দেখতে পারেন। আচ্ছা ওকে, ই পেপার পড়লেও হবে, পেপার রাখলেও হবে, ডাজেন্ট ম্যাটার ভাইয়া, এটা জাস্ট 2-3 মার্কের ব্যাপার, এটা নিয়ে এত মানে টেন্সড হওয়ার কোনো দরকার আমি দেখতেছি না, ঠিক আছে? ওকে, এখন আসি মুদ্রার অপর পিঠের কথা। এতক্ষণ তো পড়ার জন্য বললাম, এবার একটু না পড়ার কথাটাও বলি না। মনে করেন 2 থেকে 3 মার্ক আপনি এখান থেকে অর্জন করতে পারবেন। এখন কথা হচ্ছে আপনার বিসিএস এ 200-র মধ্যে কত পেলে আপনি পিলিটি পাস করতে পারবেন? আগে আমরা বলতাম যে 110 115 অনেক নাম্বার, কিন্তু এখন না অনেক কম সংখ্যক প্রার্থী টিকাচ্ছে। সো কাটমার্ক বা যেটা আমরা বলি না কেন সেটা অনেক বেড়ে যাচ্ছে এখন। সো 120 125 অনেক সময় সেফ জোন থাকে না। সো আমি একটা কাজ করি, আমি বলি কি 125 প্লাস থেকে শুরু করে 130 এই রেঞ্জের মধ্যে পাইলেই কিন্তু আপনার মোটামুটি এটা একটা সেফ জোন বলা যায়। তো এই সেফ জোনের জন্য দেখেন 200-র মধ্যে 125 মানে কি 60%। তো 60% নাম্বারের জন্য আপনার 20-এর মধ্যে কত পেতে হয়? এভারেজে 12 পেতে হয়। তো 12 পাওয়ার জন্য আপনি যে পরিশ্রমটা করবেন, দেখবেন এই 2-3 নাম্বার পাওয়ার জন্য এত রিসেন্ট ইনফরমেশন সংগ্রহ করতে গেলে আপনার আরো বেশি কষ্ট হয়ে যাচ্ছে। তখন কি করণীয়? কেউ যদি এর সাথে তাল মিলাতে না পারে আমি যেগুলো বললাম, তখন কি হবে? তখন সোজা বাংলায় একটা কথা আছে, ছেড়ে দাও বা বাদ দাও, স্কিপ। দরকার নাই, এত রিসেন্ট ইনফরমেশন দিয়ে দুনিয়া উদ্ধার হবে না। ছোট্ট এক্সপিরিয়েন্স বলি, আমার 38 বিসিএস এর, 38 বিসিএস আমার ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার বাংলাদেশ অ্যাফেয়ার্স এই দুইটা খুব প্যারা দিছে ভাই। বিকজ ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের জেনারেল নলেজ নিয়ে খুব একটা আইডিয়া ছিল না, ওভাবে পড়িও নাই। তো যখন দেখলাম বিশাল এই সমুদ্রের মধ্যে এসে পড়ছি, তখন কিছুই ভালো লাগতেছে না। পরে বাংলাদেশ অ্যাফেয়ার্সটা মোটামুটি পড়লাম, বাট ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স থেকে একটু ধরা খাইলাম। ধরাটা কেমন? এই রিসেন্ট অ্যাফেয়ার্স খুব ভালো করে পড়তে পারলাম না, কারণ এত ইনফরমেশন রাখা মাথার মধ্যে ঝামেলা হয়ে যাচ্ছিল। আমি করেছিলাম কি, চ্যাপ্টার 4 এন্ড চ্যাপ্টার 5 এই দুইটাকে একটু গুরুত্ব দিয়ে ভালো করে পড়লাম, আর বৈশ্বিক ইতিহাস থেকে শুরু করে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কগুলো একটু আইডিয়া নিয়েছিলাম। তো এখান থেকে যখন আমি পরীক্ষার হলে গেলাম, আমার সেট 4 পড়লো, এবং সেট 4 এর শুরুতেই ছিল ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, মানে যেখানে বাঘের ভয় সেখানেই রাত্রি হয়, এরকম একটা অবস্থা। তো 20টা এমসিকিউ ছিল, আমি এক নাগারে 20টা পূরণ করে গেলাম, দেখি কি হয়। দেখলাম আমি মাত্র 9টা ফিল আপ করতে পারছি, বাকি 11টা আমি পারি নাই। তো কনফিডেন্স লেভেল অনেকটা ওইখানেই ডাউন হয়ে গেছিল শুরুতেই, যে কি হইলো এটা, আমি তো বাকি 11টা পারলাম না, তার মানে কি এটা কি আমার ব্যর্থতা? পরে ভাবলাম যে সমস্যা নাই ভাই, 20-এর মধ্যে আমার 9টা আমি জানি যে আমার হইছে, মানে আমি 9 পেয়ে গেছি এখানে, মানে 50%-এর মতো পেয়ে গেছি। আমার এখনো 180 নম্বর বরাদ্দ আছে, এবং সেখানে আমার সর্বোচ্চ 110 পাইলে বা 120 পাইলে আমি টিকে গেছি ইনশাল্লাহ। ঠিক আছে? সো ওই জায়গা থেকে পরবর্তীতে অন্য অংশগুলোকে কমপ্লিট করে শেষ পর্যন্ত প্রিলি দিয়ে শেষ করে আসলাম। তো আমার কথা হচ্ছে, আমি যে 9টা পূরণ করছিলাম আল্লাহর রহমতে ভুল যায় নাই, 20-এর মধ্যে আমি 9 পাইছি, নো নেগেটিভ মার্কিং। আবার কেউ কেউ করছে 14-15টা পূরণ করছে, কারণ তারা অনেক ভালো পারে, অনেক জানে, নেগেটিভ মার্কিং খেয়েটে আলটিমেটলি 9 10 বা 10 11ই পাইছে। সো ডিফারেন্সটা কি? আমি রিসেন্ট অ্যাফেয়ার্সে টাইম দিতে পারি নাই, সো হোয়াট? বারবার বলছি ভাইয়া পুরা আপনারা স্ট্র্যাটেজিক্যালি পড়বেন। আজকের ক্লাসটা এখন আমি শুরু করতে পারি না, এত কথা বলার একটাই কারণ, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এমন একটা টপিক যেটাতে প্রচুর পড়া, এবং সবাই হচ্ছে হিজিবিজি করে ফেলে, বিভিন্ন বই ফলো করতে যায় যে অমুক বই পড়বো তমুক বই পড়লেই আমার সব কমন পড়বে। আমি বলবো বোগাস, কোনো বই থেকে কখনো 100% কমন আসবে না, আর কমন পড়ার কোনো চান্সই নাই। আপনি যত পারেন ইনফরমেশন নিয়ে যাবেন, বাট ওইটা আদৌ যে পরীক্ষার হলে আসবে বা আপনি যে পারবেন, কোনো গ্যারান্টি কেউ আপনাকে দিতে পারবে না।
কেউ যদি অনলাইনে বলে 100% গ্যারান্টি, এই যে আমি আজকে বললাম যে আপনি উত্তরণের ক্লাস করেন ভাই, আপনি 20-এর মধ্যে 15 কনফার্ম, আমি বলবো না, বিকজ কোনো গ্যারান্টি নাই। সত্যি কথাকে বলতে কোনো আপত্তি নাই ভাই, স্বীকার করতে হবে। আর আমি যেটা করতে পারি, আপনাকে একটা রাইট অ্যাপ্রোচ দেখাতে পারি এবং আমার মতো করে আমি আমার ক্লাসগুলো আপনাকে বলতে পারি। আপনি দেন সেখান থেকে কালেক্ট করবেন ইনফরমেশন গুলা, যে কোনটা কোনটা মাথায় রাখবেন, কোনটা কোনটা রাখবেন না। এইটাকেই বলে হচ্ছে স্ট্র্যাটেজিক অ্যাপ্রোচ। ক্লিয়ার সো ফার? এনি কোশ্চেন? আচ্ছা, কেউ কেউ ভালো নিউজ চ্যানেল, পেপার, পত্রিকার নাম জানতে চাইছেন। ভাই এত নাম দিয়ে ভালো দিয়ে তো কিছু নাই ভাই। ওই সাকিব তামিমের নিউজটা যে চ্যানেলাই করবে, ওই একই জিনিস কিন্তু এটিএন নিউজও করবে, আবার ওই একই জিনিস কিন্তু ইএসপিএন ক্লিক ইনফো করতেছে। সো আলটিমেটলি আপনার কিন্তু ওই ভালো নিউজ চ্যানেল বলে কিছু নাই। অথেন্টিক সোর্সটা নেন, এটা হচ্ছে কথা, নেগেটিভ সোর্স নেওয়ার দরকার নাই, এইটাই হচ্ছে আমার ফাইনাল কথা। ওকে, আচ্ছা আর প্রশ্ন? পড়ার কৌশল, ওকে, পড়ার কৌশল নিয়ে কথা বলতেছি। পড়ার কৌশল ততক্ষণ বললামই ভাই, কিভাবে পড়বেন সেটা তো আপনাকে ডিসাইড করতে হবে। যেমন জাস্ট এ মিনিট, এবার আসি পড়ার কৌশলটা বলছি, জাস্ট এ মিনিট। আপনি একটু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো দেখেন, যে প্রতিবার কতটুকু করে প্রশ্ন এসেছে। আমি 35 থেকে আপনাদেরকে একটু বলি, কারণ 35 থেকে সিলেবাসটা চেঞ্জ হয়েছে। সো এই জন্য 35 থেকে আমরা 44 পর্যন্ত কথাবার্তা একটু বলবো। দেখেন, সাম্প্রতিক থেকে প্রতিবারই মোটামুটি 2টা 3টা 4টা করে প্রশ্ন আসছে, কোনো কোনো বার আসে নাই। সো আপনি বলতে পারবেন না যে সাম্প্রতিক পড়ে গেলাম আসতো না কেন। 38-এ সাম্প্রতিক এসেছিল, 40-এও এসেছিল, কিন্তু এখানে এভাবে ওইভাবে দেওয়া নাই, মানে মহাদেশ ভিত্তিক কোনো সাম্প্রতিক নাই। আজকের ক্লাসের যে অংশগুলো সেগুলো নিয়ে কথা বলছি আর কি। কোনো কোনো প্রশ্ন এমন হয়েছে যেটা সাম্প্রতিক, কিন্তু সেটা হচ্ছে অর্থনৈতিক কোনো জোট নিয়ে। সো আমি অর্থনৈতিক জোটের মধ্যে দেওয়া হয়েছে। সো হোয়াট এভার ইট ইজ, সাম্প্রতিক ঘটনাগুলো সাধারণত কোনো প্রতিষ্ঠান, কোনো দেশ, কোনো জাতি নিয়েই হয়। সো এই জন্য ওটা সাম্প্রতিক হলেও ওটা দেশের মধ্যেই পড়ে। এখন দেখেন, মহাদেশ ভিত্তিক ইনফরমেশন কিন্তু প্রায় প্রচুর আসে। দেখেন বিশাল অ্যামাউন্ট, 4টা 5টা 3টা করে। অর্থনৈতিক প্রতিষ্ঠান, জাতিসংঘ থেকে দেখেন কি পরিমাণ প্রশ্ন আসছে, 3টা 2টা 2টা 1টা 2টা 1টা 4টা 2টা, দেখছেন? পরিবেশ নিয়ে দেখেন প্রতিবারই 3টা 4টা, কোনো কোনো বার হয়তো একটা আসছে। এখন আমার কথা হচ্ছে আপনাদের কাছে, এই যে পুরো সিনারিওটা ব্যাখ্যা করলাম, এটার মধ্যে থেকে একটা ওয়ার্ডই আমি বের করতে পারি, সেটা হচ্ছে র্যান্ডমাইজেশন। অর্থাৎ প্রশ্নগুলো র্যান্ডমলি আসে। যদিও সিলেবাসে 4 নাম্বার দেওয়া থাকে প্রতিটা অধ্যায়ের জন্য, কিন্তু 4 নাম্বার সবসময় ফলো করা হয় না। তো আপনি হয়তো পড়ে গেলেন খুব সুন্দর করে যে আমি আন্তরাষ্ট্রীয় সম্পর্কতে সব পড়ে গেছি, আমি 4-এ 4 পাবো, দেখা গেল ওখান থেকে প্রশ্ন আসছে মাত্র 2টা। ওকে, সো সবকিছুর জন্য মেন্টালি প্রিপারেশন আজকে থেকে শুরু করেন, যে আপনার পরীক্ষার হলে গিয়ে অনেক অড সিচুয়েশন হতে পারে। আপনি একটা আশা নিয়ে যাবেন, দেখবেন অন্য একটা জিনিস আসছে, ভয় পাওয়ার কিছু নাই, ওটা সবার জন্যই নতুন, ওইভাবে ফেস করবেন। ওকে, এবার আসি পড়ার টেকনিকে বা বই সম্পর্কে। ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর জন্য ভাইয়া আমি ওইভাবে স্পেসিফিক কোনো বই আপনাদেরকে নাম ধরে বলবো না, বিকজ বাজারে এখন প্রচুর বই এবং সবগুলো বই মানের দিক থেকে মোটামুটি একই রকম। সো আমি যেহেতু, আপনারা যেহেতু উত্তরণের সাথে আছেন, ডেফিনেটলি আমি উত্তরণের প্রিপারেশন বুকটা বলবো, কারণ উত্তরণের প্রিপারেশন বুকটা আমার নিজেরও কিছু কন্ট্রিবিউশন আছে এটা তৈরি করার সময়, এবং আমাদের টিচার প্যানেলই করেছে। সো আমি যদি বলি যে এটাকে যদি আপনি ফুল অ্যান্ড ফাইনাল মোটামুটি কমপ্লিট করতে পারেন, আপনার অনেকটা প্রিপারেশন এগিয়ে যাবে। আমি বলবো অনেকটা প্রিপারেশন এগিয়ে যাবে, বিকজ রিসেন্ট ইনফরমেশন গুলো ছাড়া বাকিগুলো মোটামুটি এখানে খুব ডিপে এবং ডিটেলসে দেওয়া আছে। সো এটাকে একটা বেসিক বই হিসেবে ফলো করতে পারেন। তার সাথে যে কোনো প্রকাশনীর আপনি গাইড বই ফলো করতে পারেন, যে কোনো একটা গাইড বই কিনতে পারেন। আপনি যদি কোনো রিসেন্ট অ্যাফেয়ার্স এর বই কিনতে চান, আমার কথা ভালো না লাগলেও, সেক্ষেত্রেও কিনতে পারেন, আপনার নিজ দায়িত্বে তখন পড়বেন। এবং আমি তো বলেছি যে নিউজ পেপার, আর্টিকেল, ফেসবুক, ইউটিউব এগুলো করবেন, এবং সাথে হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স একটা করে মান্থলি রাখতে বলেছি। এই কারেন্ট অ্যাফেয়ার্সটা প্রতি মাসে রাখবেন, এবং সেখান থেকে ওই প্রথম 5-6 পৃষ্ঠা একটু পড়বেন। তাতে হবে কি, মান্থলি অ্যাফেয়ার্স আর আপনার নতুন করে পড়তে হবে না। তো এখন কথা হচ্ছে, প্রতিদিনের যে টপিক, সেই টপিক অনুযায়ী বইয়ের নাম বলবো বা বইয়ের কথা বলবো। যেমন আজকের জন্য আমাদের প্রিপারেশন বুকটা ভালো করে ফলো করেন, আর যে কোনো একটা গাইড বই রেফারেন্স হিসেবে দেখতে পারেন, আপ টু ইউ। আর কিছু লাগার কথা না। ওকে, ক্লাস শুরু করব। এমনি প্রশ্ন, এগুলো গেল ইনিশিয়াল কথাবার্তা সব। আচ্ছা, একজন বলেছেন যে MP3 বইটা কেমন হবে। হ্যাঁ, MP3 বই তো ভালো, অনেকেই তো ভালো বলে, আমি নিজেও তো পড়েছিলাম। তো পড়তে পারেন, সমস্যা নাই।
আমি তো এখানেই বলে দিয়েছি যে যে কোনো টাইপের গাইড বই, সেটা MP3 হতে পারে, ওরাকল হতে পারে, কনফিডেন্স হতে পারে, অমুক হতে পারে, অমুক হতে পারে, তমুক হতে পারে। ঠিক আছে ভাইয়া, এটার জন্য কোনো বেসিক বই আমি বলতে পারছি না। যেমন বাংলাদেশ অ্যাফেয়ার্স এর জন্য আমি বেসিক বই বলতে পারি যে আপনার নবম দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইটা রাখবেন, কিন্তু ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর জন্য এরকম বেসিক কোনো বই নাই। তবে বাংলাদেশ অ্যাফেয়ার্স এর যে বইটা আছে, মানে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, সেখানে জাতিসংঘ নামে একটা চ্যাপ্টার আছে। ওই জাতিসংঘ চ্যাপ্টারে খুব কম ইনফরমেশন দেওয়া, নবম দশম শ্রেণীর যে বইটা আছে ওইটা ফলো করতে পারেন ওই অধ্যায়ের জন্য, বাট খুব বেশি উপকার হবে না আর কি, এই জন্য বলছি না। বিজ্ঞানের জন্য যেমন নবম দশম শ্রেণীর সাধারণ বিজ্ঞান বইটা আমার বেসিক বই, কিন্তু ইন্টারন্যাশনাল এরকম বেসিক বই দেওয়া পসিবল না, সরি। জুবায়ের ভাই, আমার পার্সোনাল কোনো বই নাই ভাই, পার্সোনাল বই সাজেস্ট করতে পারছি না, সরি। এরকম রিকোয়েস্ট অনেকে করেছেন যে গাইড বই হিসেবে কোনটা সাজেস্ট করব, ভাই আমি সাজেস্ট করতে পারছি না, সরি। আপনি যে কোনো একটা গাইড বই নিতে পারেন, সব বইতেই ইনফরমেশন মোর অর লেস সেম। ঠিক আছে, ওই যে একটু আগে বললাম যে সাকিব তাইমের ঘটনা সব বই একই রকম ভাবেই লিখবে, আপনি ইনফরমেশনটা পড়েন, নাথিং এলস। বিপুল ভাই দেখতে পারেন, সমস্যা নাই। একজন আপু বলেছেন যে যে কোনো টপিক লিখে পড়তে হয়, এই লিখে পড়ার প্রবলেমটা অনেকের আছে, না লিখলে পড়া মনে থাকে না। এখন বিসিএস এ তো অনেক টপিক, এত জিনিস যদি লিখতে যান তাহলে তো মাথায় থাকবে না, কিভাবে মনে রাখবো? গুড কোশ্চেন, এবং এটা অনেকেরই প্রশ্ন আমি জানি। লিখে পড়ার অভ্যাস কিন্তু ভাই আমারও ছিল, আমি নিজেও লিখে পড়তাম আমার ইঞ্জিনিয়ারিং লাইফে, কারণ ইকুয়েশন ছিল, এমসি, তারপর হচ্ছে আপনার ক্যালকুলেশন ছিল, ম্যাথ ছিল, লিখে লিখে করতে হতো। বাট বিসিএস এ এসে এই অভ্যাসটা আমার চেঞ্জ করতে হয়েছে। তো আমি বলবো অভ্যাসটা চেঞ্জ করেন। যে কোনো একটা টপিক যদি সব লিখতে যান এত সময় পাবেন না। সো এখন থেকে আস্তে আস্তে লেখাটা কমানো শুরু করেন, ধরেন মানে এটা আপনার উপরে, আপনার মানসিক মানে শক্তির উপরে, যে আপনি কিভাবে এটা করবেন। একটা ওয়ে হতে পারে যে শেয়ার করতে পারেন, মনে করেন আপনি একটা গ্রুপ পার্টনার তৈরি করেন, বা আপনার একজন কোনো ফ্রেন্ড থাকে বা পরিচিত থাকে যে বিসিএস এর জন্য পড়াশোনা করছে, আপনি কোনো কিছু মুখস্থ করলেন, করে তাকে জিনিসটা ব্যাখ্যা করে বললেন, সেও তার মতো আপনাকে ব্যাখ্যা করে বলল। এই যে আমি কোনো একটা জিনিস আপনাকে বুঝালাম, আমি বুঝালে মানে কিন্তু এই জিনিসটা আমার আর জীবনে ভুল হবে না ইনশাল্লাহ, কারণ আমি আপনাকে বুঝাতে পারছি, তার মানে আমি সঠিকভাবে বুঝতে পারছি। তো এরকম আপনি যদি কোনো নিউজ বা কোনো ইনফরমেশন বা কোনো টপিক পড়েন, সেই টপিকগুলো আপনি আপনার বন্ধুর সাথে বা ফ্রেন্ডের সাথে শেয়ার করে নিয়ে তার সাথেও আপনি ইন্টারেকশন করতে পারেন। ইন্টারেকশন করলে হবে কি, অনেকটা মনে থাকবে। আপনার যদি 60% পড়াশোনা নিজে নিজে পড়লে হয়, বাকি 20% দেখবেন এই শেয়ারিং এর মাধ্যমে হতে পারে। বাট এই শেয়ারিংটা যেন পজিটিভ ওয়েতে হয়, অনেকে আবার এগুলো করে সময় নষ্ট করে, তাতে কোনো লাভ হয় না, উল্টা লস হয়। সিএম ভাই বলেছেন যে টিভি নিউজের নিউজ গুলো পড়ার পর আবার নোট করে রাখার দরকার হবে কিনা, আমি তো বললাম ভাই দরকার নাই, ওই যে কারেন্ট অ্যাফেয়ার্স বলছি না, কথাগুলো একটু খেয়াল করবেন। নোট করার কোনো দরকার নাই, কারেন্ট অ্যাফেয়ার্সটাই তো আপনার জন্য নোট করে আপনাকে দিয়ে দিচ্ছে। ওই ছোট ছোট কারেন্ট অ্যাফেয়ার্স 12 মাসের 12টা রাখবেন, এবং লাস্টের সালতামামি রাখবেন, ব্যাস পুরো বছরের ইনফরমেশন সব ওর মধ্যে আছে। ওকে, আশা করি অ্যাপ্রোচটা বুঝাতে পেরেছি, আমরা মনে হয় ক্লাস শুরু করি। আচ্ছা, আজকে ক্লাসের শুরুর আগে কিছু স্পয়লার দেই, স্পয়লার গুলো হচ্ছে, এবং অ্যালার্ট আছে কিছু। অ্যালার্টটা হচ্ছে টু মাচ ইনফরমেশন, বুঝানোর কিছু নাই, ম্যাক্সিমাম জিনিস রিডিং পড়ার, এই তিনটা হচ্ছে অ্যালার্ট আপনাদের জন্য। ওকে, আর স্পয়লার জিনিসটা হচ্ছে আজকের যে জিনিসগুলো পড়বেন সেগুলো দিয়ে আপনি দুনিয়ার ইতিহাস ঘেটে খেতে পারবেন, বা ভাইবা পর্যন্ত কাজে লাগাতে পারবেন। আপনাকে যদি কোনো কিছু জিজ্ঞেস করে আপনি অনেক ইনফরমেশন ভাইবাতেও বলতে পারবেন, বা লিখিত পরীক্ষাও কাজে লাগাতে পারবেন। সো এটা একটা ভালো জিনিস। ওকে, আমরা শুরু করি, আর কথা বাড়াবো না, অনেকক্ষণ কথা বলছি। প্রথমেই আমরা বৈশ্বিক মানচিত্র মধ্যে এশিয়াটার দিকে তাকাবো, আশা করি স্লাইডটা দেখা যাচ্ছে। এশিয়া আমাদের মহাদেশ, এখানে আমরা বসবাস করি। বাংলাদেশের অবস্থানটা একটু আইডেন্টিফাই করে দেই। বাংলাদেশ হচ্ছে একদম এই ভারত মহাসাগরের সাথে এই যে মাঝামাঝি জায়গাটাতে সেখানে আছে। ঠিক আছে, তো আপনার বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র কারা? প্রথমে আমরা বলবো ভারত, নেপাল, ভুটান, মিয়ানমার, তারপরে শ্রীলঙ্কা, মালদ্বীপ, পাকিস্তান, আফগানিস্তান, মানে সার্কভুক্ত দেশগুলা। আচ্ছা, যদি আমরা একটু উত্তরের দিকে যাই, উত্তরে দিয়ে গেলে বড়সড় চীন আছে আমাদের বাণিজ্য পার্টনার, আরো উত্তরে গেলে মঙ্গোলিয়া, এরপর উত্তরে গেলে রাশিয়া। তো রাশিয়াকে আমরা এশিয়ার মধ্যে দেখাচ্ছি না, কারণ এটা হচ্ছে একটা দুই আপনার কন্টিনেন্টের মধ্যেই পড়েছে, অর্থাৎ এশিয়া এবং ইউরোপ দুইটার মধ্যে পড়েছে, এটাকে ইউরেশিয়া বলা হয়। যাই হোক, এরপর আমরা যদি একটু পশ্চিম দিকে পূর্ব দিকে যাই, তাহলে দেখবো আমাদের মিয়ানমারের পরে আছে আমাদের আসিয়ানভুক্ত কান্ট্রি গুলা, লাওস, থাইল্যান্ড, কম্বোডিয়া, ভিয়েতনাম, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, এগুলো আছে।
আর একটু দূরে গেলে আমরা পড়বো হচ্ছে চীনের নিচে হংকং, তাইওয়ান, ফিলিপাইন, ব্রুনেই, এগুলো আছে। যদি একটু আমরা উত্তর পূর্ব দিকে তাকাই তাহলে 2 কোরিয়া পাবো, জাপান পাবো, আমাদের বন্ধু প্রতিম রাষ্ট্র, বিভিন্ন কাজে সহায়তা করে। এবার যদি আমরা ভারতকে ছাড়িয়ে আর একটু পশ্চিম দিকে যাই, পাকিস্তান আফগানিস্তানের পরে পড়বে আমাদের বিশাল একটা মধ্যপ্রাচ্য বা মিডল ইস্ট বা মিডল এশিয়া, যেখানে ম্যাক্সিমাম হচ্ছে আরব কান্ট্রি এবং মুসলিম সংখ্যাগুরুরা এখানে বসবাস করে। এবং এরপর যদি আরেকটু আমরা জাস্ট পশ্চিম দিকে যাই, সেখানে পড়বে হচ্ছে সেই ইসরায়েল সম্বলিত ফিলিস্তিন, লেবানন, এবং তাদের উপরেই পড়বে মাল্টি কালচারাল একটা দেশ, সেটা হচ্ছে তুরস্ক, কনস্টান্টিপল সভ্যতা, বাইজেন্টাইন সাম্রাজ্য। এই তুরস্কটা আবার পড়েছে দুইটা আপনার কন্টিনেন্টের মধ্যে, একটা এশিয়া, একটা ইউরোপ। তুরস্কের যে সিটি ইস্তানবুল, সেটা সম্পূর্ণভাবেই হচ্ছে আপনার ইউরোপ এবং এশিয়া দুইটার মাঝামাঝি পড়েছে। এগুলো রেখে আমরা যদি একটু আবার উপরের দিকে, উত্তর দিকে ঢুকি, তাহলে তুর্কমেনিস্তান, কাজাকিস্তান, উজবেকিস্তান, জর্জিয়া, আর্মেনিয়া, এই টাইপের কিছু দেশ পাবো, যেগুলো হচ্ছে আলটিমেটলি আপনার সোভিয়েত ইউনিয়ন ভেঙেই পরবর্তীতে তৈরি হয়েছে। ওকে, সো এই সব দেশগুলো নিয়েই হচ্ছে আমাদের এশিয়া। তো এশিয়ার বৈশ্বিক ইতিহাস পড়তে গেলে আমাদের যারা যারা এখানে প্রধান অ্যাক্টর তাদেরকে পড়তে হবে। সো হোয়াট টু রিড, মেইন কান্ট্রিগুলো এখান থেকে আমরা ভালো করে পড়বো, যেমন ইন্ডিয়া, চায়না, জাপান, মিডল ইস্টের কান্ট্রিগুলো একসাথে, সাউথ ইস্ট এশিয়ার কান্ট্রিগুলো একসাথে, এগুলো ডিটেলস পড়তে হবে। 2 নাম্বার, এমসিকিউ প্রশ্ন এখান থেকে মোটামুটি ভালোই আসে, মোটামুটি 2-3টা প্রশ্ন আপনি এখান থেকে কমন পাবেন। সো ভালোভাবে পড়তে হবে, ছোট ছোট ইনফরমেশন প্রচুর পড়তে হবে, বারবার পড়তে হবে। আজকে পড়লেন আমার ক্লাসের পরে, কালকে বা পরশুদিন আমাদের ডেইলি এক্সামটা দিলেন, দেওয়ার পর 1 মাসের মধ্যে এই টপিকটা ধরলেন না, আপনার মাথা থেকে আউট হয়ে যাবে, 20% দেখবেন মনে আসছে, আর মনে নাই। সো 1 মাস পর বা মোটামুটি 3 সপ্তাহ পর আমি রিকোয়েস্ট করি সবাইকে, প্রিলি পরীক্ষায় যাই পড়েন না কেন, উইদিন 3 উইকস বা 21 দিনের মধ্যে সেটা আরেকবার রিভিশন দেওয়া। কেমনে দিবেন আমি জানি না, বাট দিতে হবে। আধা ঘন্টা সময় হলেও ওই পড়াটা চোখ বুলাতে হয়, তাহলে দেখবেন ওইটা স্থায়ীভাবে ধীরে ধীরে আপনার মনের মধ্যে গেঁথে যাবে, তখন আর ভুলবেন না। এটা হচ্ছে মেইন নিনজা টেকনিক, এর উপর আর কোনো টেকনিক হয় না, অ্যাপ্লাই করে দেখতে পারেন। আচ্ছা, এই হচ্ছে আমাদের মোটামুটি পড়ার বিষয়, আমরা এখন এক এক করে একটু অগ্রসর হই। প্রথমেই ইন জেনারেল এশিয়া মহাদেশের তথ্যাবলি দেখি। এগুলো কিছু কমন ইনফরমেশন, আমরা ছোটবেলায় যে বিশ্ব পরিচয় বা আজকের বিশ্ব এই টাইপের কিছু বই টই পড়তাম না, ওই বইগুলা, বা ভার্সিটি অ্যাডমিশন টেস্টে যে আমরা কিছু মহাদেশ পরিচিতি পড়তাম বা বিশ্ব পরিচিতি পড়তাম, সেই টাইপের প্রশ্নগুলো নিয়েই হচ্ছে এইখানে কিছু ইনফরমেশন দেখবো। যেমন এশিয়ার মেইন কথা হচ্ছে সেটা পৃথিবীর বৃহত্তম মহাদেশ, তারপর হচ্ছে এখানে জনসংখ্যা অনেক বেশি, আয়তনও বেশ বড়, মোট দেশ হচ্ছে 46টা, স্বাধীন 44টা, পরাধীন 2টা। বাই দ্য ওয়ে, রেড মার্ক করা যে ইনফরমেশন গুলো আছে সেগুলা কিন্তু একটু ইম্পর্টেন্ট। ওকে, কোন দেশটা বৃহত্তম আয়তন জনসংখ্যায়? চীন। সব থেকে ক্ষুদ্র হচ্ছে মালদ্বীপ। সব থেকে বড় অরণ্য আছে তৈগাতে। বৃহত্তম সাগর হচ্ছে দক্ষিণ চীন সাগর বা সাউথ চায়না সি, যেটা নিয়েই বর্তমানে কিন্তু বিভিন্ন পলিটিক্স ঘুরতেছে বা বিভিন্ন ঝামেলা হচ্ছে। ওকে, বৃহত্তম দ্বীপ হচ্ছে আপনার ইন্দোনেশিয়ার বোর্নিও, অপর নাম কালিমান্তান। বৃহত্তম হ্রদ কোনটা? কাস্পিয়ান হ্রদ। গভীরতম হ্রদ কোনটা? বৈকাল হ্রদ। আচ্ছা, এই যে স্লাইডটা আপনাদেরকে বললাম ভাইয়া আপুরা, একটু আমার কথাটা খেয়াল করেন। বলেন তো ভাই, আমি আপনাকে এখান থেকে কি পড়িয়ে দিতে পারি, আপনাকে কি আমি মনে রাখতে রাখতে সহায়তা করতে পারি? একদম অনেস্ট অ্যান্সার দেন ভাইয়া, এখানে আর কিচ্ছু করার নাই ভাই, বলেন কি করণীয় আছে এই জায়গাটাতে। আমি আপনার জন্য হয়তো সবগুলো একবার রিডিং করতে পারি, তারপর বলতে পারি যে হ্যাঁ, বৃহত্তম সাগর দক্ষিণ চীন সাগর, দক্ষিণ চীন সাগর 3-4 বার বলে আপনাদের মাথার মধ্যে ঢুকানোর চেষ্টা করতে পারি, বাট এইভাবে কি ঢুকানো যায়? হয় না ভাই, কোনোভাবেই হয় না। সো একটা জিনিস আপনাদেরকে একটু অ্যালার্ট করি, যারা বিভিন্ন জায়গায় বলে, বিভিন্ন কোচিং এ বলে, অনলাইনে বলে, বা বিভিন্ন প্রাইভেট পড়ায় যারা অনলাইনে হোক বা অফলাইনে হোক, যে আমার কাছে আসেন, আমি জিকের বস, আমি অমুকের বস, আমি বিজ্ঞানের বস, আমি ম্যাথের বস, আমি সব, মানে জিকের কথা স্পেসিফিক্যালি বলছি, যে আপনাদেরকে পড়া মুখস্থ করিয়ে দিব 100% কমন। আমি বলবো ভাই লাভ নাই, যে নিজে পড়ে সেই ভালো করে, যে নিজে পড়ে না সে কিচ্ছু করতে পারে না। আপনাকে কেউ কোনো কিছু পড়িয়ে দিতে পারবে না, এটা কখনোই পসিবল হয় না। ঠিক আছে, সো নিজে পড়ার প্র্যাকটিস করেন এখন থেকে, তা না হইলে কিন্তু ধরা। ওকে, আচ্ছা, তৈগা নিয়ে অনেকে কথা বলছেন যে তৈগা অরণ্যটা কোথায়। তৈগাটা হচ্ছে আপনার রাশিয়ার নিচের দিকে যে সাইবেরিয়ার একটা বৃহত্তম বন, এটা এশিয়ার মধ্যে পড়েছে। এটা হচ্ছে আপনার তৈগা বনভূমিটা আপনার এর মধ্যে পড়েছে, এবং এখানে হচ্ছে প্রচুর পরিমাণ পার্চ, তারপর হচ্ছে ব্রুচ, এই টাইপের কিছু গাছ টাছ আছে। একটু অনলাইনে সার্চ দিয়ে, ঠিক আছে, এইটাই।
আচ্ছা, কিছু প্রশ্ন পেয়েছি যে কিছু ট্রিক্স এন্ড টিপস শিখিয়ে দিলে হলো, এরকম ইনফো মনে রাখার জন্য। আচ্ছা, খুব ভালো কথা বলছেন ভাই, কিছু টিপস এবং ট্রিক্স শিখিয়ে দেওয়া। এগুলোর জন্য অনেস্টলি ভাইয়া কোনো ট্রিপস নাই। মনে করেন কোনো কোনো জিনিস মনে রাখার জন্য কিছু ছড়া থাকে বা কিছু রাইম থাকে। যেমন রাইম মনে রাখলে ওই দেশগুলোর নাম মনে থাকে, বা রাইম মনে রাখলে ওই মৌলগুলার নাম মনে থাকে, এরকম কিছু আছে। বাট এই ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে এত বেশি ইনফরমেশন যে আপনার রাইম মনে রাখতে গেলে বা এই টাইপের রাইম তৈরি করতে গেলেও আপনার নাকানি চুবানি খাইতে হবে। সো ঠাডা মুখস্থ ছাড়া কোনো উপায় নাই, শিমুল ভাই যেটা বলছেন। ওকে, রিভাইজ দিবেন আর কিছু না। আচ্ছা, ওকে, চলে যাই পরবর্তী স্লাইডে, দেখি কি আছে আর। দক্ষিণ এশিয়া। আমরা দক্ষিণ এশিয়া নিয়ে কথা বলি, যেহেতু আমাদের দেশগুলো এর মধ্যে আছে বা আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলো। দেখেন কি আছে। ভারত বড় দেশ, নেপাল, ভুটান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, মালদ্বীপ, পাকিস্তান, আফগানিস্তান, সার্কভুক্ত যে দেশগুলো আছে, এই দেশগুলো সম্পর্কে কিছু কমন ইনফরমেশন জানতে হবে। যেমন দক্ষিণ এশিয়ার যদি আমি জিওগ্রাফিক্যাল কথা চিন্তা করি, সব থেকে বড় রাষ্ট্র কিন্তু ভারত, দেখাই যাচ্ছে। সব থেকে জনবহুল রাষ্ট্র ভারত। আবার যদি একদম ছোট্ট চিন্তা করি, দেখেন মালদ্বীপ, ছোট্ট, দেখাই যাচ্ছে না। তো জনসংখ্যার দিক থেকেও কিন্তু মোটামুটি ছোট হবে। আবার যদি আমি বলি যে এখানে কোনো দেশের মধ্যে রাজতন্ত্র আছে কিনা, আমি বলবো হ্যাঁ, ভুটানের রাজতন্ত্র আছে। আবার যদি বলি যে জনসংখ্যা কোথায় বেশি আছে, ঘনত্বটা বেশি, অল্প জায়গা বাট বেশি জনসংখ্যা, ডেফিনেটলি আমাদের নাম চলে আসবে, বাংলাদেশ। আবার যদি আপনাকে বলি যে ধর্মের দিক থেকে, তাহলে বাংলাদেশের মধ্যে ম্যাক্সিমাম 86% মুসলমান, ইন্ডিয়াতে ম্যাক্সিমাম হিন্দু, বৌদ্ধ আবার শ্রীলঙ্কাতে বেশি, নেপালে হিন্দু, ভুটানে আবার বৌদ্ধ, পাকিস্তান আফগানিস্তানে আবার আপনার মুসলমান সংখ্যা বেশি, মালদ্বীপ মুসলিম সংখ্যা গরিষ্ঠ, তাই না? আবার জনসংখ্যার দিক থেকে যদি কে সর্বোচ্চ, জনসংখ্যায় হচ্ছে তৃতীয় হচ্ছে বাংলাদেশ, ফার্স্টে হচ্ছে ভারত, সেকেন্ড কে কেউ বলতে পারবেন? ইয়েস, পাকিস্তান। এই চায়না আসতেছে কোত্থেকে ভাই? রামায়ণ পড়ার পর এখন রাম সীতা নিয়ে প্রশ্ন করতেছে যে সীতারামের ভাই হয় না বোন হয়। এটা তো দক্ষিণ এশিয়া নিয়ে কথা ভাই, এখানে চায়না আসলো কোত্থেকে? দক্ষিণ এশিয়ার মধ্যে বলছি। দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ হচ্ছে থার্ড। যাই হোক, এই হচ্ছে মোটামুটি এইখানের ইনফরমেশন। এক ওয়ান বাই ওয়ান আমরা স্লাইড একটু যাই, ঠিক আছে? তাহলে অনেক কিছু ক্লিয়ার হবে। তো আমরা এখন এই যে আমাদের দক্ষিণ এশিয়ার কিছু ইতিহাস দেখি, বা ভারতের একটু ইতিহাস দেখি, কারণ দক্ষিণ এশিয়া বলতে আসলে ভারতটাকে মিন করা হয়, বা ভারতীয় উপমহাদেশের কথা মিন করা হয়। তো আপনারা বলেন, ভারতীয় উপমহাদেশের যদি ইতিহাস পড়তে হয় কোত্থেকে পড়বেন? এখান থেকে পড়বেন নাকি বাংলাদেশ অ্যাফেয়ার্স এর যে আমাদের বাংলাদেশের ইতিহাস আছে, মুঘল সাম্রাজ্য, সুলতানি শাসন, তারপর হচ্ছে পাল বংশ, সেন বংশ, এই টাইপের ইতিহাস আছে, ওখান থেকে পড়বেন? কোনটা করবেন? ওইখান থেকে পড়বেন, ওইটা ডিটেলস পড়লে এখানে ইনফরমেশন কভার হয়ে যাবে, ঠিক আছে? এখান থেকে ওইগুলো কোনো দরকার নাই, ওখান থেকে পড়বেন। আচ্ছা, দেখি ইতিহাসে কি আছে। ভারতীয় ইতিহাসের মধ্যে মেইন ইতিহাসটা হচ্ছে 1757 সালে পলাশির যুদ্ধের মাধ্যমে স্বাধীনতা চলে যায় এবং ব্রিটিশদের শাসন শুরু হয়। এরপরে 100 বছর পর একটা ব্রিটিশ সিপাহী বিদ্রোহ হয়। তারপরে স্বাধীনতা লাভ করা হচ্ছে 47 সালে 15ই আগস্ট। তারপর হচ্ছে ইন্ডিয়ান কিছু দিবস আমাদের একটু মনে রাখতে হতে পারে, বলতে পারে না যে ভারতের প্রজাতন্ত্র দিবস কবে, প্রশ্ন হতেই পারে। আপনি বলতে পারবেন না যে ভারত নিয়ে কেন এত প্রশ্ন করতে হবে, কিছু করার নাই, আসতেই পারে। সো পড়বেন 26শে জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবস, জাস্ট মুখস্থ ভাইয়া, নাথিং টু সে। অঙ্গরাজ্য কয়টা? অঙ্গরাজ্যগুলো অ্যাটলিস্ট মনে রাখেন 28টা। আগে কয়টা ছিল বলেন তো? 29টা ছিল। কোনটা ভাঙা হইলো? কেন চেঞ্জ হয়ে গেল? দেখি একটু পুরোনো কথা বার্তা চিন্তা করি, 2019 সালের কথা। ইয়েস, কাশ্মীরের মর্যাদা হ্রাস, জম্মু কাশ্মীর, ঠিক আছে? এটাকে আপনার অঙ্গরাজ্য থেকে বাদ দেওয়া হয়েছে। যাই হোক, তখন 28টা হয়ে গেছে। এবং লাস্ট অঙ্গরাজ্য হচ্ছে তেলেঙ্গানা। আচ্ছা, ভারতে কিন্তু আপনার কেন্দ্র শাসিত কিছু অঞ্চল আছে আর কিছু অঙ্গরাজ্য আছে। তো অঙ্গরাজ্যের সাথে সাথে কেন্দ্র বা সেন্ট্রাল গভর্নমেন্ট দ্বারা শাসিত হয় এরকম কিছু জায়গা আছে। সেই জায়গা হচ্ছে আপনার 8টা। বাট আগে 19 সালে ছিল হচ্ছে 7টা, একটা বাড়ানো হয়েছে, মানে অঙ্গরাজ্য থেকে নিয়ে নেওয়া হয়েছে, সেটা যোগ করা হয়েছে হচ্ছে কেন্দ্র শাসিত অঞ্চলের মধ্যে। যেমন কাশ্মীর, জম্মু কাশ্মীর ও লাদাখকে হচ্ছে কেন্দ্রে নিয়ে আসা হয়েছে। মানে তোমার যে বিশেষ মর্যাদা ছিল অঙ্গরাজ্য হিসেবে, সেটা এখন আর থাকবে না। ওকে, সেভাবে মনে রাখবেন, 29 থেকে 28 হয়েছে, 7 থেকে 8 হয়েছে। ইন্টারচেঞ্জ, নাথিং এলস।
আচ্ছা, ভারতের মধ্যে আর কি ইনফরমেশন আমাদের জানতে হবে? সেভেন সিস্টার্স। হু আর দ্য সেভেন সিস্টার্স? ম্যাপ দেখে জানবো এটা। আসেন ম্যাপের দিকে তাকাই। ভারত কিন্তু আপনার কাইন্ড অফ হচ্ছে একটা মানে বিদঘুটে টাইপের বা বিদঘুটে শেপের একটা রাষ্ট্র। এই শেপটা এমন যে এই অংশের মধ্যে বাংলাদেশ ঢুকে গেছে, এখানে বাংলাদেশ। তারপরে এই ছোট্ট যে মুরগির গলার মতো একটা জায়গা, সেটাকে যে আমরা চিকেন নেক করিডোর বলি, সেই জায়গা দিয়ে গেলে আমরা আবার ভারতের আরো কিছু অঙ্গরাজ্য পাচ্ছি। তো ভারতের যে ওই 7টা অঙ্গরাজ্য আছে বা রাজ্য আছে, সেই রাজ্যগুলাকেই বলা হয় হচ্ছে সেভেন সিস্টার্স। নামগুলো একটু মনে রাখতে হবে ভাইয়া। এবং আপনি মনে রাখতে পারেন, যারা একটু ট্রাভেল করেন বা বিভিন্ন জায়গায় ঘুরেছেন তারা খুব ইজিলি মনে রাখতে পারবেন, কারণ যারা যারা মেঘালয় আসাম গিয়েছেন তাদের জন্য মনে রাখা খুবই সহজ। উপরেই হচ্ছে সিলেটের উপরে আমাদের মেঘালয়, তার উপরে আসাম, তার উপর অরুণাচল। যে অরুণাচল জায়গাটা কেউ একজন রিসেন্টলি ক্লেম করেছে, তাদের মানচিত্রে শো করেছে। বলতে পারবেন কে? আচ্ছা, আপনারা যদি সবই খোঁজ খবর রাখেন ভাই, আপনাদেরকে আমি আর কি বলবো। দেখেন, এই তো এগুলোই ভালো ভাই, এরকম টাইপের জিনিসপত্র একটু খোঁজ খবর রাখতে হবে। ওকে, ভেরি গুড। হ্যাঁ ভাইয়া, চায়না তাদের ম্যাপে অন্তর্ভুক্ত করেছে। আচ্ছা, এরপরে আমাদের যদি আমাদের বর্ডার দিক থেকে চিন্তা করি, কুমিল্লার ওই সাইডে ত্রিপুরা আছে, তারপরে মিজোরাম আছে মিয়ানমারের সাথে, এদিকে মণিপুর আছে, নাগাল্যান্ড আছে। সেই হচ্ছে টোটাল আপনার 7টা অঙ্গরাজ্য, যাদেরকে সেভেন সিস্টার্স বলে। রাজধানীগুলো একটু দেখেন, নট লাইক দ্যাট সবগুলো মনে রাখতে হবে। আসামের রাজধানী দিসপুর, এইটা অনেক সময় আসে, এটা একটু মনে রেখেন। ভারতে প্রজাতন্ত্র ঘোষণা করা হয় কবে? এটা একটা পোল কোশ্চেন। আমি স্লাইডে অলরেডি আপনাদেরকে দেখাইছি, বাট একবার দেখে কার কার মনে আছে আসলে আমি জানি না, মনে রাখাটা পসিবলও না। ভারতে প্রজাতন্ত্র ঘোষণা করা হয়েছে 26শে জানুয়ারি 1950 সালে। আমি অ্যান্সারটা দিয়ে দেই, পোল কোশ্চেন লঞ্চ করছি না। ওকে। আচ্ছা, ভারতের এবার কিছু ইনফরমেশন জানবো। এতক্ষণ তো ভারত সম্পর্কে বেসিক ইনফরমেশন দেখলাম, যে কতগুলো রাজ্য আছে, কতগুলো কেন্দ্রশাসিত অঞ্চল আছে। আমরা এখন দেখব ভারতের এমন কিছু তথ্য বা এমন কিছু জিনিস যেগুলো হচ্ছে বিরোধপূর্ণ, অর্থাৎ যেগুলোর মধ্যে জিও পলিটিক্যাল ইস্যু আছে। প্রথমেই কাশ্মীর সমস্যা। কাশ্মীর সমস্যা সে নতুন কিছু বলার নাই ভাইয়া। কাশ্মীর হচ্ছে আপনার এমন একটা জায়গা যেটা হচ্ছে মুসলিম সংখ্যাগরিষ্ঠ ছিল, কিন্তু তাদের রাজা ছিল হচ্ছে হিন্দু। সো রাজা চাচ্ছিল হিন্দু ভারতের সাথে যোগদান করবে 1947 সালে দেশ বিভাগের পরে। অন্যদিকে মুসলিম যারা সংখ্যা গরিষ্ঠ আপনার যে জনগণ আছে, তারা যাচ্ছে পাকিস্তানের সাথে থাকতে। তো এটা নিয়ে ঝামেলা হয়। তো এটা নিয়ে হচ্ছে আপনার পরপর 3টা যুদ্ধ হয়েছে বিভিন্ন সময়। 1947-এ একবার হলো শুরুতেই, 65-তে একবার হলো, যখন যেটার ইম্প্যাক্ট আমাদের উপরও পড়েছিল, এবং যার ফলশ্রুতিতে আমাদের পরবর্তীতে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 6 দফা দাবি উত্থাপন করেছিলেন পরের বছরেই। এবং এই 1965 সালের যুদ্ধটা একটা স্পেসিফিক চুক্তির মাধ্যমে 1966 সালে 10 জানুয়ারি যেটা হয়েছিল, রাশিয়ার মধ্যস্থতায় বা সোভিয়েত ইউনিয়নের মধ্যস্থতায়। বলতে পারবেন সেই চুক্তিটার নাম কি? না ভাইয়া, সিমলা চুক্তি না, এটা হচ্ছে তাসকেন চুক্তি, বাংলা করলে হয় তাসখন চুক্তি। এই তাসখন চুক্তির মাধ্যমে এই যুদ্ধ পরবর্তীতে অবসান ঘটে। পরবর্তীতে 1999 সালেও হয়েছিল। বাট মজার ব্যাপার হচ্ছে, 1999 সালে যুদ্ধ হলেও জাস্ট তার 2 বছর আগে 1997 সালে ভারত ও পাকিস্তানের মধ্যে একটা হটলাইন নাম্বার চালু হয় যোগাযোগের জন্য, স্পেসিফিক হটলাইন। অর্থাৎ ভারত ডিরেক্টলি পাকিস্তানের রাষ্ট্রপ্রধান বা মানে ভারতের সাথে যোগাযোগ করতে পারবে, সিমিলারলি পাকিস্তানও পারবে। তো এইটাকে বলা হয় হচ্ছে আপনার গুলজার ডক্ট্রিন। এই গুলজার ডক্ট্রিনের মাধ্যমে আপনার ভারত ও পাকিস্তানের মধ্যে 1997 সালে একটা হটলাইন চালু হয়েছিল। তো হটলাইন চালু হয়ে লাভ কি? যাদের মধ্যে জাতি বিদ্বেষ আছে সেই দুইটা দেশ কখনোই একত্রিত হতে পারে না, বাট বন্ধু হতে পারে না, এটা সম্ভব না। যেটা পরবর্তীতে 2019 সালেও এই ঝামেলাটা হয়েছে। আপনার অ্যাবোটাবাদে হচ্ছে সার্জিক্যাল স্ট্রাইক চালানো হয়েছে, পরবর্তীতে ভারতও চালায়, পাকিস্তানও চালায়। এটা নিয়ে বেশ ঝামেলাও হয়েছিল। আচ্ছা, শিপু ভাই সুন্দর একটা প্রশ্ন করছেন, তাসকেন্ট তো উজবেকিস্তানের সিটি, কাশ্মীরের চুক্তি কিভাবে হলো? ভাই একটু বুদ্ধি খাটাইলে এটা আর সমস্যা হইতো না। বুদ্ধিটা হচ্ছে এরকম, ক্লিয়ার করে দিই। সেটা হচ্ছে তাসখন্দ তো তখন আপনার উজবেকিস্তানের মধ্যে, এখন উজবেকিস্তানের মধ্যেই আছে। বাট উজবেকিস্তান তো তখন সোভিয়েত ইউনিয়নের একটা অংশ। তো সোভিয়েত ইউনিয়নের আপনার মধ্যস্থতায় বা হস্তক্ষেপে এই যুদ্ধটার অবসান ঘটে। ডেফিনেটলি ওই চুক্তিটা সোভিয়েত ইউনিয়নের একটা এলাকা তাসকেন্দেই হয়েছিল। আশা করি এবার ক্লিয়ার হয়েছে। আচ্ছা, ওকে। তো এরকম কিছু ইনফরমেশন একটু মনে রাখবো, যে কাশ্মীরের কত পার্সেন্ট পাকিস্তানে, কত পার্সেন্ট আপনার ভারতে, কত পার্সেন্ট চীনের মধ্যে, এই ইনফরমেশন একটু মনে রাখতে হবে। কত নম্বর সংবিধানের ধারা অনুযায়ী কাশ্মীরকে কেন্দ্রশাসিত এলাকায় আনা হয়েছে, 370 নম্বর। ব্যাস, এরকম কিছু।
পরবর্তীতে যে বললাম অ্যাবোটাবাদ এবং বালাকোটে সার্জিক্যাল স্ট্রাইক চালানো হয়, পুলওয়ামায় চালানো হয়। ওকে, এভাবে একটু মিলিয়ে মিলিয়ে পড়বেন ইনফরমেশন গুলা। বিরোধপূর্ণ অঞ্চল, অরুণাচল নিয়ে বিরোধ আছে, কার সাথে আছে? চীনের সাথে আছে। 1962 সালে চীন ভারতের যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে আপনার চীন জয়লাভ করার পর আকসাই যে এলাকাটা সেটা চীন দখল করে নিয়েছিল এবং সাথে অরুণাচলও নিয়ে নিয়েছিল। তো এখন একটু ম্যাপের দিকে তাকান, জম্মু কাশ্মীরের এই জায়গাটা হচ্ছে আপনার আকসাই, এই আকসাই এলাকাটা এখন চীনের দখলে, ঠিক আছে? আর গিলগিত বালতিস্তান থেকে একটা অংশ 37%, এইটা পাকিস্তানের আন্ডারে। আর বাকি যে 43% জম্মু এবং আজাদ কাশ্মীর, সেই দুইটা হচ্ছে আপনার ইন্ডিয়ার আন্ডারে। ব্যাপারটা বুঝছেন যে কিরকম একটা ত্রিমুখী সম্পর্ক এখানে? আচ্ছা, এবার বলি নাথুলা পাস এবং ডোকলাম কি। আপনারা অনেকেই ফেলুদা পড়েছেন, তো ফেলুদাতে কিন্তু একটা গ্যাংটকে গন্ডগোল নামে একটা গল্প ছিল, ছোটবেলায় পড়েছিলাম। ওখানে সিকিমের কথা বলা আছে। তো সিকিমের একটা জায়গা আছে যেটা দিয়ে একটা ভারতের সাথে একটা চায়নার একটা কানেকশন আছে, সেটাকে নাথুলা পাস বলা হয়। ওই এলাকাটা একদম আপনার চায়না ইন্ডিয়া বর্ডারের খুবই কাছে। তো ওই বর্ডারের সাথেই, নাথুলা পাসের একটু সাথেই হচ্ছে ডোকলাম নামে একটা জায়গা আছে, যেই ডোকলাম জায়গাটাও চীন নিজের বলে দাবি করে এবং এটা নিয়ে চায়না এবং ভারতের মধ্যে বেশ বিরোধ আছে। মজার ব্যাপার হচ্ছে ওই জায়গাটাতে আপনার ভুটানেরও একটা সীমান্ত পড়ে গেছে। ভুটান বলতেছে ভাই তোমরা ঝামেলা করবো, আমি কেন বাদ থাকবো, আমিও আসি। তো ভুটান ওই জায়গাটা দাবি করতেছে যে তার মানে ত্রিমুখী একটা সম্পর্ক, ডোকলাম নিয়ে চায়না, ইন্ডিয়া, ভুটান তিনটে দেশই ঝামেলা করছে। এখন বলি 1962 সালে যে যুদ্ধটা ছিল সেটা দিয়ে অরুণাচলকেও দখল করে নিয়ে গিয়েছিল। ম্যাকমোহন লাইনটা কিন্তু আপনার চীন এবং ভারতের মধ্যেকার লাইন, যেটা দিয়ে সীমানা করা হয়েছে। তো অরুণাচল নিয়ে যাওয়ার পরেও পরবর্তীতে চায়নাটাকে ফিরিয়ে দেয়, কিন্তু বর্তমানে আবার হুট করে অরুণাচল তারা নিয়ে নিয়েছে। মানে ব্যাপারটা দেখেন, মানে দুই বন্ধুর মধ্যে দেনা পাওনা আছে, আমি আপনাকে কিছুটা দিলাম, দেওয়ার পর কোনো কারণে মনোমালিন্য হলো, পরে আবার নিয়ে গেলাম, আবার দিলাম, আবার নিয়ে গেলাম, মানে ব্যাপারটা এরকম হচ্ছে। রিসেন্টলি যে জিওপলিটিক্যাল ক্রাইসিস চলতেছে ইন্ডিয়া এবং চায়নার মধ্যে, এবং কনসিডারিং দ্য কনফ্লিক্ট অফ ইউক্রেন রাশিয়া এন্ড অলসো ইন্ডিয়া, চায়না, ইউএসএ, বাংলাদেশ, সাউথ চায়না সি, ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি, সবকিছু মিলে যে বর্তমানে একটা হজবরলা পেঁচিয়ে আছে, সেগুলোর ইম্প্যাক্টই কিন্তু এগুলা। হুটহাট করে কেউ তার নিজের অঞ্চল দাবি করতেছে, হুটহাট করে কেউ তার পণ্য খালাস করতে বাধ্য করতেছে, কেউ তার নাগরিকত্ব বাতিল করে দিচ্ছে, কেউ আপনার ডিপ্লোম্যাটকে পিএনজি করে দিচ্ছে, কেউ ভিসা দিচ্ছে না, কেউ ভিসা আটকায় দিচ্ছে, মানে বিভিন্ন রকম প্রবলেম ক্রিয়েট হচ্ছে। বাট সবগুলোই কিন্তু জিওপলিটিক্যাল একটা আসপেক্টেই হচ্ছে। ওকে, আচ্ছা আমরা একটু পরে যাই আরো। নাথুলা পাস, এই যে সিকিম থেকে চীনের তিব্বতে যাওয়ার পাহাড়ি পথ, যেটা আমি অলরেডি বলে ফেলছি। দক্ষিণ তালপট্টি দ্বীপ, এটা নিয়ে কিন্তু বাংলাদেশ এবং ভারতের মধ্যে হচ্ছে বিরোধ ছিল, বাট হুট করে কোনো একটা কারণে এই তালপট্টি দ্বীপ হঠাৎ করে আপনার পানির তলে আবার তলিয়ে গেছে। তলিয়ে যাওয়ার কারণে এটা নিয়ে আর কোনো ঝামেলা নাই। কালাপানি, এটা হচ্ছে ভারত এবং চায়না, অনেক ক্ষেত্রে নেপালও এর মধ্যে জড়িত। তো অনেক ক্ষেত্রে আপনার অনেকে বলে যেটা ভারত, চায়না, নেপাল তিনটা মিলে, বাট নর্মালি এটা হচ্ছে নেপাল এবং ভারতের মধ্যে বিরোধপূর্ণ অঞ্চল। চায়না হুদাই এসে নাক গলাচ্ছে, বলতেছে যে আমিও পাবো, কারণ এই তিব্বতটা আমাদের কাছাকাছি আছে এই জন্য। বাট অ্যাকচুয়ালি এটা হচ্ছে, আচ্ছা আমার মনে হয় আমি এখন একটা ব্রেক দিব। নিয়ারলি 1 আওয়ার কথা বলেছি, তো ব্রেক দেই, এবং ব্রেকের সময় এই স্লাইডটা আপনাদের সামনে থাকুক। এক এক লাইনে বা এক স্লাইডে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদের জন্য দেওয়া আছে, এগুলো আপনাদের জন্য পড়বেন। তো পড়তে থাকেন, ততক্ষণে ছোট্ট একটা ব্রেক দেই। 3 থেকে 4 মিনিটের ব্রেক, ব্রেকের পরে আবারও কথা হবে। থ্যাংক ইউ।
ওকে, ওয়েলকাম ব্যাক সবাইকে, আবারও স্বাগতম বিরতির পরে। আশা করি সবাই সাথে আছেন। আমরা তাহলে শুরু করে দিই নাকি? ঠিক আছে, আশা করি স্লাইডটা পড়েছেন। আজকে ম্যাক্সিমাম স্লাইডই ভাই এরকম প্রচন্ড পরিমাণে ইনফরমেশন, এবং বিলিভ মি ভাই আজকে স্লাইড শেষ করার পরে আপনি যখন পড়তে যাবেন, তো পড়তে যাওয়ার সময় দেখবেন যে প্রচুর পরিমাণে ইনফরমেশন। এবং আপনার যদি কালকে পরীক্ষা থাকে বা পরশু পরীক্ষা থাকে, আমাদের যে ডেইলি এক্সাম, সেই পরীক্ষার আগে দেখবেন সবগুলো পড়া হচ্ছে না, যদি আপনি নতুন করে প্রিপারেশন শুরু করে থাকেন আর কি। তো কিছু ল্যাগ পড়বে, কিছু বাদ পড়ে যাবে, বাকি থাকবে। আমি বলবো যে টেনশন করার কোনো কারণ নাই। আপনার যেটা করণীয় সেটা হচ্ছে, কিছু যেগুলো বাকি থাকবে প্রতি ক্লাসে, সেগুলো হচ্ছে পরবর্তী সময় গিয়ে লাস্টে রিভিশন দেওয়ার টাইমে কভার করে ফেলবেন। টেনশন নেওয়ার কোনো দরকার নাই। অনেকে হচ্ছে এই বাদ পড়তেছে, কমপ্লিট হচ্ছে না, হাউতাশ করতেছে। বিলিভ মি ভাইয়া, আমার সময় 38 বিসিএস এ আমি যখন ডিসেম্বরে পরীক্ষা ছিল, নভেম্বরের লাস্ট উইকে আমার মনে হয় সিলেবাস 20% না 30% কমপ্লিট ছিল না। মানে কনফিডেন্স লেভেল এরকম মনে হচ্ছিল যে কি ব্যাপার, এত পড়তেছি কিছুই তো মনে থাকে না। তো এই জন্য বলতেছি ভাই, এটা নিয়ে টেনশনের কারণ নাই, শেষ পর্যন্ত গিয়ে দেখবেন হয়ে গেছে। আচ্ছা, সম্প্রতি অভিন্ন কর ব্যবস্থা গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, এটার উপর চালু করেছে ভারত। গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্সটা হচ্ছে আপনার বিভিন্ন পণ্যের উপর ট্যারিফ বা ট্যাক্স আমরা অ্যাড করি না ইম্পোর্ট এক্সপোর্টের সময়। তো গুডস অ্যান্ড সার্ভিস অর্থাৎ কোন সার্ভিসের উপরও ট্যাক্স দিতে হবে, গুডস এর উপরও ট্যাক্স দিতে হবে। ঠিক আছে, এটা অভিন্ন করে দিয়েছে। অনেকে আছে না যে শুধুমাত্র গুডস এর উপর ট্যাক্স, মানে মালামালের উপর ট্যাক্স দিচ্ছে, সার্ভিসের আবার কি ট্যাক্স? এখন গুডস এন্ড সার্ভিস বোথের উপর ট্যাক্স অ্যাপ্লাই করেছে। ঠিক আছে। আচ্ছা, আইন বিভাগ আর সংসদ নিয়ে কিছু পার্থক্য বলতে বলেছেন। আচ্ছা, সংসদ হচ্ছে আপনার একটা আইন ভবন, যেখানে আপনার আইন প্রতিষ্ঠা করা হয় বা আইন প্রণয়ন করা হয়। আর আইন বিভাগের আন্ডারেই হচ্ছে আপনার আইনের কাজগুলো করা হয়। সো আইন বিভাগ হচ্ছে দেশের একটা 3টা অর্গানের একটা বিভাগ। বাংলাদেশের কথা চিন্তা করেন, বাংলাদেশে কি কি আছে? লেজিসলেটিভ আছে, আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ। তো আইন বিভাগের যাবতীয় কাজকর্ম তো আপনার আইন মন্ত্রণালয় করে, কিন্তু আপনাদের আইনের জন্য একটা পার্লামেন্ট থাকবে না, যেখানে বসে আইনগুলো প্রণয়ন করা হবে। তো সংসদ হচ্ছে সেইটা। ঠিক আছে। আচ্ছা, এরপরে কটন রোড সম্পর্কে কিছু বলেন ভাই। কটন রোডটা হচ্ছে আপনার চায়নাতে যেরকম মেরিটাইম সিল্ক রুট আছে বা আপনার বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভ আছে, তো এরকম ইন্ডিয়াতে এরকম একটা কটন রোড ছিল, যে আপনার কটন ছিল ইন্ডিয়ার একটা ঐতিহ্যগত বস্তু। তো সেই কটন পরিবহনের জন্য একটা অভিন্ন রাস্তা ব্যবস্থা চালু করা হয়েছিল। তো ইন্ডিয়া ওরকম ভাবে একটা প্ল্যানিং করেছিল কটন রোডের মতো। তো এগুলো হচ্ছে অনেক আগে থেকে, ভাই চীনে যেরকম আগেকার ডিনাস্টিতেই হচ্ছে এই সিল্ক রুটটা কিন্তু এস্টাবলিশ হয়েছিল। এটা এমন না যে শি জিনপিং নতুন তৈরি করছেন, এটা কিন্তু চায়নার যে ওল্ড ডিনাস্টি গুলো ছিল সেগুলোতে এগুলা ছিল। সেখান থেকে অনুপ্রাণিত হয়ে তিনি যেটা এটাকে আবার নতুন করে শুরু করেছেন। ব্যাপারগুলো এরকম আর কি। ভাই লোকসভা রাজ্যসভা হচ্ছে আপনার দুইটা স্তর আর কি। মনে করেন হচ্ছে জাতীয় সংসদ আমাদের কি এক এক কক্ষ বিশিষ্ট না? তো অনেক দেশের জাতীয় সংসদ হচ্ছে 2 কক্ষ বিশিষ্ট। তো একটা হচ্ছে হাই, একটা হচ্ছে লো। তো লোকসভা আর রাজ্যসভা এই আর কি। শশী আপু, আপনার প্রশ্নটা আমি বুঝতে পারি নাই। নিবিড় ভাই, অনেক প্রশ্ন আসছে, তো দাঁড়ান একটু আমি স্কিপ করে একটু উপরের দিকে যাই। প্রশ্নটা আরেকবার করেন নিবিড় ভাই, তাহলে ভালো হবে। অ্যাংলো ইন্ডিয়ান মানে হচ্ছে ইংরেজ এবং ইন্ডিয়ান দুইটা মিক্সড। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাংলো ইন্ডিয়ান। আচ্ছা, মেক ইন ইন্ডিয়া কি জিনিস? মেক ইন ইন্ডিয়া মানে কি? আপনি জিনিসপত্র এক্সপোর্ট করবেন, ইম্পোর্ট করবেন না, সবকিছু ইন্ডিয়াতেই বানাবেন। ডান। আচ্ছা, এখন আমি একটু ফার্স্ট যাব। কেন ফার্স্ট যাব? কারণ এখন এরপর থেকে প্রতিটা দেশ নিয়ে একটা একটা করে এরকম আলোচনা হবে। সো আমি এখন একটু দ্রুত যাব, সবগুলো জিনিস শেষ করব। পরিচিতি, পাকিস্তানের পরিচিত নিতে হবে। পাকিস্তানের সরকারি নামটা মনে রাখবেন। এটা পৃথিবীর 2য় বৃহত্তম মুসলিম রাষ্ট্র, সো ডেফিনেটলি এটা একটা ভালো ইনফরমেশন। জনসংখ্যার দিক থেকে বিশ্বের 5ম বৃহত্তম রাষ্ট্র, এই তিনটা আমি একটু মার্ক করে দিলাম। রাজধানী ইসলামাবাদ, সীমান্ত, যা যা পড়বেন আমি মার্ক করে দিচ্ছি কিন্তু। ঠিক আছে, একটু ইম্পর্টেন্ট অংশগুলা। ওকে, ম্যাপটা একটু দেখেন। পাকিস্তানের সংসদের নাম হচ্ছে মজলিশে শুরা। নামটা সুন্দর, মজলিশে শুরা। পাকিস্তানের কিছু বিখ্যাত ব্যক্তিবর্গ আলাদা করে পড়ার দরকার নাই, বাংলাদেশের ইতিহাস পড়লে পাকিস্তানের ব্যক্তিবর্গের নামও পড়া হয়ে যাবে। যেমন মোহাম্মদ আলী জিন্নাহ, ভুট্টো, পারভেজ মোশাররফ, মালালা ইউসুফজাই, এগুলো এমনি হয়ে যায়। পাকিস্তান সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য।
পাকিস্তান শব্দটা কোথায় ব্যবহার করা হয়? চৌধুরী রহমত আলী 1933 সালে তার নাও অর নেভার গ্রন্থে প্রথম ব্যবহার করা হয়। পাকিস্তানে ইসলামী প্রজাতন্ত্র শুরু হয় 56 সালে 23শে মার্চ। এই জন্য 23শে মার্চকে পাকিস্তানের জাতীয় দিবস বলা হয়, কিন্তু জানেন এটা? পাকিস্তানের জাতীয় দিবস কবে? 14ই আগস্ট নাকি 23শে মার্চ? ন্যাশনাল ডে 23শে মার্চ হবে। কেউ যদি 14ই আগস্ট মনে করেন যে জাতীয় দিবস স্বাধীনতা দিবস তো 14ই মার্চ হওয়ার কথা, এই 14ই আগস্ট না ভাইয়া, এটা 23শে মার্চ হবে। আচ্ছা, এরপরে আপনার পাকিস্তানের সীমান্ত বাহিনীর নাম কি? পাকিস্তানের পরমাণু বোমা কে তৈরি করেছিলেন? বেনজির ভুট্টো একজন মহিলা প্রধানমন্ত্রী ছিলেন, তিনি ডটার অব দা ইস্ট নামে পরিচিত ছিলেন। এই তো কিছু জিনিসপত্র দেখবেন, গুরুত্বপূর্ণ কিছু তথ্য আছে। স্বাধীনতা লাভ কে করেছে? আফগানিস্তান। এবার আফগানিস্তানের বিষয়ে আসি। 1919 সালে ব্রিটিশ হতে রাওয়ালপিন্ডি চুক্তির মাধ্যমে আফগানিস্তান স্বাধীনতা লাভ করে। আফগানিস্তানের কিছু শহরের নাম, যেমন কান্দাহারের নাম অনেকে শুনেছেন, ঠিক আছে? শেষ রাজা ছিল জহির শাহ। সোভিয়েত বাহিনী আফগানিস্তান দখল করে 1979 সালে, পরবর্তীতে আবার ছেড়ে দেয়। এছাড়া আর কিছু দরকার নাই, লেস ইম্পর্টেন্ট। আফগানিস্তান নিয়ে এত প্যারা নেওয়ার দরকার নাই, ইন্ডিয়া পাকিস্তান বেশি ইম্পর্টেন্ট। ওকে, নেক্সট। নেপাল। নেপাল খুবই ছোট্ট একটা দেশ, ছোট্ট জিনিসপত্র, খুব বেশি জিনিস জানার দরকার নাই। নেপালের রাজতন্ত্রের অবসান ঘটেছে কিছুদিন আগে। এখন কিন্তু ভুটানের রাজতন্ত্র আছে শুধুমাত্র। 2008 সালেও নেপালে ছিল, বাট সেটা অবসান ঘটেছে। তো শেষ রাজা কে ছিল নামটা একটু আমরা দেখি। আর নেপালের মধ্যে কিছু বিরোধ আছে, যেমন ভারতের সাথে বিরোধ আছে কালাপানি নিয়ে। এই তো, বর্তমান রাষ্ট্রপতি কে, বর্তমান প্রধানমন্ত্রী কে, ভাই কতগুলো মনে রাখবেন ভাই, এগুলো সম্ভব না, কইরেন না, স্কিপ। আচ্ছা, শশী একটা প্রশ্ন করেছেন আপু, যে আফগানিস্তান কি স্বাধীন হবে কিনা, কারণ তালেবানরা তো টেক ওভার করেছে। ভাই তালেবান টেক ওভার করলেও তারা কিন্তু একটা সরকার গঠন করেছে, এবং বিশ্বের অনেক দেশই তালেবান সরকারকে স্বীকৃতি জানিয়েছে। সো ডেফিনেটলি সেটা একটা এখন স্বাধীন রাষ্ট্র হিসেবে আছে। ওকে, পরাধীনতার কিছু নাই। তালেবান তো অন্য কোনো স্টেটের লোক না, বা অন্য কোনো দেশ না যে দখল করে নিয়েছে। আচ্ছা, ভুটান। ভুটান এত সুন্দর, ভুটানের প্রকৃতি এতই সুন্দর যে সেটাকে অনেক ক্ষেত্রে সুইজারল্যান্ডের সাথে তুলনা করা হয়ে এশিয়া সুইজারল্যান্ড বলা হয়। এখন আপনি বলতে পারেন কেন ভাইয়া, জম্মু, লাদাখ, তারপর সিমলা, এগুলো তো অনেক সুন্দর। হ্যাঁ ভাইয়া, লাদাখ সিমলা থেকে শুরু করে একটু সামনে দিয়ে গেলেই ভুটানের বর্ডারে চলে আসবে। সো ডেফিনেটলি এই জন্য ভুটানকে জায়গাটা অনেক সুন্দর। সো ভুটানকে এশিয়া সুইজারল্যান্ড বলা হয়। আচ্ছা, ভুটানের আরেকটা নাম আছে, তারা তাদেরকে ড্রাগন হিসেবে চিহ্নিত করতে পছন্দ করে, সো তারা হচ্ছে তাদেরকে ড্রাগনের দেশ নামেও বলে। হোয়াট এভার, ভুটানের জাতীয় খেলার একটু মনে রাখেন। এবং দক্ষিণ এশিয়ার একমাত্র রাজতন্ত্রের দেশ হচ্ছে ভুটান। ওকে, ভুটানের বর্তমান প্রধানমন্ত্রী লোটে শেরিং। কেন নামটা মনে রাখবেন? দুইটা কারণে। নাম্বার ওয়ান কারণ, তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজের সাবেক ছাত্র, এক নাম্বার। দুই নাম্বার কারণ হচ্ছে তিনি 2021 সালে আমাদের যে স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী হয়েছিল 26শে মার্চ, সেইটাতে তিনি অতিথি হিসেবে এসেছিলেন। সেই দুইটা কারণে এই নামটা একটু মনে রাখবো। ওকে, আপনারা কি পড়ার স্টাইলটা ধরতে পারছেন ভাইয়া? একটু আমাকে বলেন, একটু রেসপন্স নেই এখন, কারণ অনেক ইনফরমেশন তো ভাইয়া, এই ক্লাসে নিতেও আমারও কষ্ট হচ্ছে বা খারাপ লাগতেছে, কারণ আপনাদের উপর চাপিয়ে দেওয়া ছাড়া আর কিছু না, কিছু করার নাই, এটাই হচ্ছে বাস্তবতা আর কি। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারলে তো ভালো। আপনি অ্যাপ্রোচটা ধরেন, অ্যাপ্রোচ ধরে নিজে নিজেই একটু পড়তে পারবেন। অনেকেই নতুন শুরু করছেন, নতুনদের জন্য একটু সময় লাগবে, আপনি আস্তে ধীরে করেন। ওকে, আমি তো বলেই দিলাম যে সব কমপ্লিট হবে না। সব প্রিপারেশন নিয়ে কোনো মহারথী বিসিএস পরীক্ষা দিতে যায় না। বিসিএস এ আজকে অ্যাডমিনে যে ফার্স্ট হন, যে ফরেনে যে ফার্স্ট হন, সেও কিন্তু 100% সিলেবাস কমপ্লিট করে যান নাই। আমার কথা জিজ্ঞেস করেন, ধরো কিসের 100%, 70-80%ও কমপ্লিট করছি কিনা সন্দেহ ছিল, পরে গিয়ে কমপ্লিট করছি রিটেনে গিয়ে। এটাই হয় ভাইয়া, 100% সিলেবাস কমপ্লিট করা আর প্রিলি টেকা কখনোই একে অন্যের পরিপূরক না। আচ্ছা, বিপুল ভাই সুন্দর একটা প্রশ্ন করেছেন, কোন টাইপের গুলো স্কিপ করা যায়? আপনি তো বুঝতেই পারেন কোন টাইপের গুলো স্কিপ করা যায়। যেমন দেখেন আগের স্লাইডে, আপনি যদি মনে মুখস্থ করতে চান বর্তমান প্রধানমন্ত্রীর নাম, বর্তমান রাষ্ট্রপতির নাম, তাহলে কি হবে? আপনি তো বুঝতেই পারেন যে এইগুলো স্কিপ করা যায়। আপনি পরের স্লাইডে আসেন, এই স্লাইডে যদি আপনি মনে করেন যে এটা মুখস্থ করতে যাচ্ছেন যে হ্যাঁ এখানে মোটামুটি অনেকগুলোই আছে ইম্পর্টেন্ট, আমি আগের একটা স্লাইডে যাই। মনে করেন এইখানে এইখানে যদি আপনি এখন মুখস্থ করতে যান যে গুরুত্বপূর্ণ তথ্যের মধ্যে যে প্রদেশ কয়টা, বর্তমান প্রধানমন্ত্রী কে, এগুলো যদি পড়তে যান তাহলে কি হবে? দরকার নাই, এই স্লাইডটা ফলো করেন, স্লাইডে মোটামুটি আমরা জিস্ট করে দিয়েছি। এটা একটা ভালো পিডিএফ আকারে আপলোড করা হবে আপনাদের ক্লাস শেষে, ওই পিডিএফটাই ফলো করেন, তাতেও হবে। আচ্ছা সামনের দিকে যাই।
এবার আসি মালদ্বীপ নিয়ে। দেখেন অনেকগুলো ইনফরমেশন, সব তো দরকার নাই। আপনি দেখেন যে মালদ্বীপ অনেকগুলো প্রবাল দ্বীপ, সো দ্বীপের সংখ্যাটা মনে রাখেন, 1200 প্রবাল দ্বীপ। স্বাধীনতা কত সালে লাভ করছে পারলে একটু মনে রাখার চেষ্টা করেন ব্রিটিশদের কাছ থেকে। ওকে, এটা আয়তন জনসংখ্যায় ক্ষুদ্রতম, মনে রাখেন। প্রতিরক্ষা বাহিনীর নাম মনে না রাখলেও চলবে। তো সমুদ্রের গভীরে মন্ত্রিসভার বৈঠক কে করেছিল? মালদ্বীপ করেছিল, এটা মনে রাখেন। সার্কভুক্ত দেশের মধ্যে শিক্ষার হার বেশি মালদ্বীপের, মনে রাখেন। রাষ্ট্রভাষা রাজধানী, ভাইয়া এখন আর রাজধানী আসে না ভাইয়া, সরি। রাজধানী আসতো সেই 20 বিসিএস এ, 25 বিসিএস এ, 30 বিসিএস এ, এখন আর এগুলো আসে না, তো দরকার নাই। শ্রীলঙ্কা, শ্রীলঙ্কার একজন লেডি প্রধানমন্ত্রীর নাম অবশ্যই মনে রাখতে হবে, কারণ তিনি হচ্ছেন বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, শ্রীমাভো বর্দোনায়েক। এই জন্য এই নামটা মাস্ট জানতে হবে। তো বর্তমান রাষ্ট্রপতির নামটা একটু মনে রাখেন, কারণ তার সময়েই হচ্ছে শ্রীলঙ্কাতে কিন্তু এই অর্থনৈতিক মন্দা শুরু হয়েছে, এইটা মনে রাখতে পারেন। আচ্ছা, শ্রীলঙ্কায় একটা এলিফ্যান্ট পাস আছে, খুব সুন্দর জায়গা। সাথে হচ্ছে শ্রীলঙ্কার একটা মুসলমান অধ্যুষিত দ্বীপ আছে যেটার নাম মান্নার দ্বীপ। ওকে, আর কিছু দরকার নাই, এইটুকুই পড়েন। লিপু লেক কোন দুটি দেশের মধ্যকার বিরোধপূর্ণ অঞ্চল? একটা কাজ করি, একটা পোল কোশ্চেন লঞ্চ করে দিই, দেখি আপনারা কি কিরকম ভাবে রেসপন্স করেন। এইটা স্লাইডে ছিল, কোন একটা চিপা চাপার মধ্যে ছিল, খেয়াল করছেন কয়জন দেখি। আচ্ছা, আর সময় দিব না। নর্মালি এগুলোর জন্য পরীক্ষার হলে 5 সেকেন্ডের বেশি টাইম পাবেন না। মানে পারলে তো পারলেন, না পারলে স্কিপ করে চলে যাবেন, সময় নষ্ট করবেন না, ঠিক আছে। আচ্ছা, এটা ম্যাক্সিমাম কারেক্ট অ্যান্সার দিয়েছেন, 47% মানুষ অ্যান্সার করেছেন নেপাল এন্ড ভারত। ইয়েস ব্রাদার, এটা নেপাল এন্ড ভারতই হবে। দেখেন খেয়াল করে, নেপাল পড়ানোর সময় আমি কালাপানি মার্ক করছি, বাট লিপু লেকটা মার্ক করি নাই, লাল কালি দিয়ে দেওয়া আছে, সো একটু দেখে রেখেন। শ্রীলঙ্কা হচ্ছে ইন্ডিয়ান ওশেনে ভাইয়া। আচ্ছা, এবার দেখি আর কি আছে আমাদের। এবার আমরা একটু দক্ষিণ এশিয়া থেকে বের হই, দক্ষিণ পূর্ব এশিয়াতে যাই। তো দক্ষিণ পূর্ব এশিয়ার জন্য প্রথমে মানচিত্রটা দেখে নেওয়া জরুরি। আমি বারবার বলছি ভাইয়া, আপনারা ম্যাপ, একটা বাংলাদেশের ম্যাপ এবং একটা ইন্টারন্যাশনালের ম্যাপ, এই দুইটা ম্যাপ আপনাদের পড়ার টেবিলের সামনে লাগিয়ে রাখবেন, মাস্ট। মাঝে মধ্যেই চোখ বুলাবেন। ম্যাপ কখনো একদিনে মুখস্থ করা যায় না। ম্যাপ হচ্ছে একটা সামগ্রিক ডেভেলপমেন্ট, অর্থাৎ আপনি দিনে দিনে দেখতে 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 এক সময় গিয়ে আপনি সবগুলা দেশের আপেক্ষিক অবস্থান আয়ত্ত করতে পারবেন। দেখেন খেয়াল করে, আপেক্ষিক কথাটা বলেছি, কেন বললাম? কারণ এক্সাক্ট অবস্থান যদি আপনাকে কখনো জিজ্ঞেস করা হয়, বলাটা টাফ হয়ে যায় দুই একটা দেশ বাদ দিলে। তো আপেক্ষিক অবস্থান, যেমন মনে করেন আপনাকে বললাম যে থাইল্যান্ড কই, আপনি নিশ্চয়ই ম্যাপ দেখায় বলবেন যে এই এখানে আশেপাশে কোনো একটা জায়গাতে আছে, এখানেই আছে। তো এই অবস্থানটা আপনি চিহ্নিত করতে পারেন, তাইলেই হবে। এখন আপনার যদি বলা হয় থাইল্যান্ড কই, আপনি আফ্রিকা কন্টিনেন্টের মধ্যে খোঁজা শুরু করলেন, হবে? সো ওই নলেজটা বাড়ান। তো দেখেন সাউথ ইস্ট এশিয়ার মধ্যে কি কি আছে, আসিয়ানভুক্ত কান্ট্রি গুলা মিয়ানমার, ভিয়েতনাম, লাওস, থাইল্যান্ড, কম্বোডিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনেই, তাই না? এরপর এদিকে ফিলিপাইন আছে, ম্যানিলা তার রাজধানী। এখানেই হচ্ছে আপনার তাইওয়ান, হংকং, যেখানেই হচ্ছে আপনার দক্ষিণ চীন সাগর। এই জায়গাতে ফিলিপাইনেরও দাবি আছে, আপনার ব্রুনেইয়ের দাবি আছে, বাট আলটিমেটলি খুব একটা লাভ হচ্ছে না, তাই না? ওকে, এক এক করে কান্ট্রি দেখি তাহলে। প্রথমে মিয়ানমার। মিয়ানমার আমাদের জন্য ভাই একটু ইম্পর্টেন্ট, কারণ মিয়ানমারের সাথে আমাদের এখন বেশ কিছু ইস্যু চলতেছে। সো 1989 সালে বার্মা নামটা চেঞ্জ করে মিয়ানমার হয়, এবং রেঙ্গুনের নাম হয় হচ্ছে ইয়াঙ্গুন। ওকে, মাস্ট পড়তে হবে। নতুন রাজধানী কিন্তু নাইপিদোকে, অর্থাৎ ইয়াঙ্গুন কিন্তু রাজধানী না, বার্মা কিন্তু রাজধানী না, মানে বার্মা কিন্তু দেশের নাম না, এগুলো মনে রাখতে হবে। নতুন জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা করা হয়েছে 2010 সালে, মানে সবকিছু চেঞ্জ করা হয়েছে। এরপরে হচ্ছে অং সান সুচির নাম তো আপনি মোটামুটি জানেন। মিয়ানমারে কিন্তু বর্তমানে হচ্ছে আপনার কি রাজ্য ব্যবস্থা আছে বা কি সরকার ব্যবস্থা আছে? মিলিটারি বেস সরকার ব্যবস্থা, অর্থাৎ তারা সামরিক শাসন আছে, ঠিক আছে। আচ্ছা, আজিয়ান বলতে কি বুঝে একজন জিজ্ঞেস করেছেন, ভাই এটার উচ্চারণ আজিয়ান হলেও বানানটা হচ্ছে আসিয়ান। আসিয়ানের নাম শুনেছেন? অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস, ওইটাকে আমরা আজিয়ান বলছি, উচ্চারণটা আজিয়ানই হওয়া উচিত। ওকে, এইগুলো পড়বেন। দুইটা রাজনৈতিক দল আছে, এলএলডি এবং ইউএসডিপি, বাট আলটিমেটলি কোনো লাভ নাই। বর্তমানে মিলিটারি ক্ষমতায় আছে, মিলিটারি সবকিছু দেখভাল করতেছে, যার কারণে
আমাদের সাথে কয়েকটা বাইলেটারাল মিটিং নষ্ট হয়ে গেছে, যেগুলো আমরা মিয়ানমারের ডেমোক্রেটিক গভর্নমেন্টের সাথে করছিলাম এই রোহিঙ্গাদের এক্সপেকটেশন নিয়ে, রিপ্যাট্রিয়েশন নিয়ে, সরি। তো নতুন মিলিটারি গভর্নমেন্টের সাথে আসলে ডিল করাটা একটু টাফ, তারপর আমরা চেষ্টা করে যাচ্ছি আমাদের পক্ষ থেকে। মিয়ানমারের কিছু গুরুত্বপূর্ণ তথ্য। না ভাইয়া, রোহিঙ্গা টপিকের মধ্যে পড়বে না। রোহিঙ্গা হচ্ছে কমন টপিক, বাংলাদেশ অ্যাফেয়ার্স এর সাথেও পড়বে, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর সাথেও পড়বে। মিয়ানমারের গেরিলা সংগঠনের নাম দরকার নাই। বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে বিরোধ রয়েছে, মংডু নিয়ে পড়বেন। 1978 সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে পরিচালিত অপারেশনের নাম ড্রাগন কিং, এটা পড়বেন। 1982 সালে রোহিঙ্গাদের নাগরিকত্ব বাতিল করা হয়। এনএলডি হচ্ছে অং সান সুচির, কারণ উনি ডেমোক্রেসিতে বিশ্বাস করে। মিয়ানমারের রোহিঙ্গারা কালার নামে পরিচিত। 2017 সালের 25 আগস্ট ইথনিক ক্লিনসিং হয়। গডস আর্মি হচ্ছে মিয়ানমারের সামরিক বাহিনী। ওকে। পার্লামেন্টের শতকরা 25% আসন সেনাবাহিনীর জন্য সংরক্ষিত আছে। এই স্লাইডে যতগুলো আছে সবগুলাই গুরুত্বপূর্ণ ইনফরমেশন, ভালো করে পড়বেন। মংডু নিয়ে বিরোধ হচ্ছে আপনার এলাকা নিয়ে, যে মংডুটা হচ্ছে বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে বর্ডার। তো বর্ডারের এরিয়াটা নিয়ে বিরোধ আছে, যে এটা বাংলাদেশের মধ্যে হবে নাকি মিয়ানমারের মধ্যে হবে। মিয়ানমার বলে তাদের মধ্যে, আমরা বলছি আমাদের মধ্যে। তো এটা নিয়ে একটা অলিখিত বিরোধ রয়ে গেছে আর কি। এবার আসি এক নজরে অন্য দেশগুলা। দ্রুত যাবো ভাইয়া, কোন ইনফরমেশন পড়তে হবে কোনটা ছাড়তে হবে আশা করি একটু হলেও আইডিয়া হয়েছে। মালয়েশিয়া সম্পর্ক, রাজধানী কিন্তু ভাই এখানে আপনার দুইটা, একটা হচ্ছে পুট্রজায়া অ্যাডমিনিস্ট্রেটিভ, আর একটা হচ্ছে কালচারাল কুয়ালালামপুর এবং অর্থনৈতিক। কবে স্বাধীনতা লাভ করে পড়বেন। মাহাতির মোহাম্মদের নামটা একটু মনে রাখবেন, কারণ উনি দীর্ঘ 22 বছর ক্ষমতায় ছিলেন। ঠিক আছে। আচ্ছা, এরপরে বর্তমান প্রধানমন্ত্রী দরকার নাই, বর্তমান রাজা দরকার নাই, এইসব দরকার নাই, বাট মালয়েশিয়ার স্বাধীনতার জনকটা পড়তে হবে, টেঙ্কু আব্দুর রহমান, এবং দীর্ঘ সময় নির্বাচিত প্রধানমন্ত্রী মাহাতির মোহাম্মদ। ওকে। গুরুত্বপূর্ণ তথ্য। ইন্দোনেশিয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কিছু তথ্য হচ্ছে আপনার, যেমন ইন্দোনেশিয়া হচ্ছে একটা দ্বীপ রাষ্ট্র, অসংখ্য দ্বীপ আছে। সো এশিয়ার সর্ববৃহৎ দ্বীপ হচ্ছে বর্নিও, এবং বিশ্বের মধ্যে সব থেকে বেশি দ্বীপ আছে কোথায়, আপনার ইন্দোনেশিয়াতে। তো ইন্দোনেশিয়ার একজন গুরুত্বপূর্ণ লিডারের নাম মনে রাখতে হবে, সেটা হচ্ছে সুকর্ণ। একটু আগে মালয়েশিয়ায় যেরকম মাহাতির মোহাম্মদ ছিল, ইন্দোনেশিয়াতে সুকর্ণ। ওকে। ইন্দোনেশিয়ার বর্তমান রাজধানী কিন্তু জাকার্তা, যেটা জাভা দ্বীপপুঞ্জের মধ্যে পড়েছে। ভাইয়া যেগুলো মার্ক করছি একটু পড়েন ভাইয়া, ঠিক আছে। প্রস্তাবিত রাজধানীটা কিন্তু হবে বর্নিও দ্বীপে। ওয়েট ওয়েট ওয়েট, বর্নিও যেন কেন দেওয়া হচ্ছে বর্নিও দ্বীপে, কারণ বর্নিও হচ্ছে সব থেকে বৃহৎ দ্বীপ, এই জন্য দেওয়া হচ্ছে। আচ্ছা, কিছু শহর আছে গুরুত্বপূর্ণ শহর, যেমন বান্দুং, বান্দা আছে, এই শহরগুলা মনে রাখতে হবে। কেন রাখবো, কারণ এগুলাতে কিন্তু ইতিহাস আছে। 1955 সালে যখন ন্যাম গঠন করা হবে, তখন ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ সম্মেলন হয়েছিল, যেটাকে বান্দুং সম্মেলন বলা হয়। এইটা ইন্দোনেশিয়ার এই বান্দুংয়েই হয়েছিল। ওকে, এই কারণে মনে রাখবো, অন্য কোনো কারণে না। ইন্দোনেশিয়ার বিমান সংস্থার নাম মনে রাখবেন, গারুদা, এটাই খুবই ইম্পর্টেন্ট। আবারও একটু রেসপন্স নেই। আপনারা কি ধরতে পারতেছেন ভাইয়া কিভাবে দেশগুলোকে অ্যাপ্রোচ করে পড়বেন? আজকে আমার সোল অ্যান্ড সলো রেসপন্সিবিলিটি হচ্ছে আপনাদেরকে ধরিয়ে দেওয়া কিভাবে পড়তে হবে, বাকিটা আপনারাই পড়বেন, আমার কিছু করা লাগবে না। বাট আমি এই চেষ্টাটা করে যাচ্ছি সেই গত 1.5 ঘন্টা ধরে। ওকে, গুড, থ্যাংক ইউ, পজিটিভ রেসপন্স পেয়েছি, তার মানে আমি রাইট ট্র্যাকে আছি। আচ্ছা, দেখি আর একটু সামনের দিকে এগোই। সিঙ্গাপুর। সিঙ্গাপুর নিয়ে আসলে খুব বেশি আর দরকার নাই, হালকা পাতলা একটু জানেন যে সিঙ্গাপুরের বর্তমান রাষ্ট্রপতি দরকার নাই, সিঙ্গাপুরের স্বাধীনতার জনকটা একটু পড়ে রাখতে পারেন। আর বর্তমান ক্ষমতাসীন দল পিপলস অ্যাকশন পার্টি, এটা খুবই ফেমাস একটা দল, এই জন্য আর কি। এছাড়া ওই যে তিমুর আছে, বর্নিও আছে, সরি, তারপর হচ্ছে আপনার কি যেন নাম বললাম, ব্রুনেই আছে, ফিলিপাইন আছে, এত দরকার নাই, এত দেশ পড়তে গেলে মাথা ব্যথা হ্যাং হয়ে যাবে। আপনি তখন হচ্ছে সাইকোর মতো ঘুরে বেড়াবেন। ওকে, ইত্যাদি ইত্যাদিতে আপনাকে নিয়ে যাবে, নিয়ে যেয়ে প্রশ্ন করবে, আর আপনি একটা একটা করে উত্তর দিবেন। ওই জিনিস হওয়ার আমাদের দরকার নাই, যতটুকু লাগে ততটুকু, নট মোর দ্যান এনিথিং। অপারেশন ড্রাগন কিং পরিচালিত হয় কখন? একটু আগে স্লাইডে দেখিয়েছি। হ্যাঁ সিয়াম ভাই, সিঙ্গাপুরে ভিলেজ নাইট আমিও শুনেছি, সত্যি কিনা আসলে এরা যাচাই করে দেখা হয় নাই। এই 2017 দিচ্ছেন কে কে? বড় ভাই হিসেবে বলতেছি কিন্তু বকা দিব। 2017 সেই ফেমাস ইথনিক ক্লিনসিং হয়েছে 25 আগস্ট। হ্যাঁ ভাইয়া, স্লাইডে অনেক গুছানো আছে, স্লাইড পড়লেও চলবে, মোর দ্যান এনাফ, বাট নট 100%, বারবার বলছি, কারণ 100% গ্যারান্টি কেউ দিতে পারবে না। পোল লঞ্চ করতেছি না, আপনি চ্যাট বক্স সেন্সার দেন। এটা 1978 সালে অপারেশন ড্রাগন কিং, আর 1982 সালে হচ্ছে সিটিজেনশিপ ক্যান্সেল হয়ে গিয়েছিল।
মনে রাখতে হবে সবগুলা। ওকে, এবার দক্ষিণ পূর্ব এশিয়া নিয়ে এক কথায় কিছু তথ্য। সো বেশ কিছু ইনফরমেশন আছে, যেমন লাওস হচ্ছে একমাত্র স্থল বিশিষ্ট রাষ্ট্র, কম্বোডিয়ার রাজধানী নমপেন, ঠিক আছে। এশিয়ার একমাত্র খ্রিস্টান রাষ্ট্র হচ্ছে ফিলিপাইন, ফিলিপাইনে মিন্দানাওতে মুসলমানরা আছে। আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট হচ্ছে ম্যানিলাতে ফিলিপাইনে। থাইল্যান্ড কোনো সময় উপনিবেশ ছিল না, হতেই পারে। শ্বেত হাতির দেশ বলা হয় থাইল্যান্ডকে। ভোট প্রদান করা বাধ্যতামূলক থাইল্যান্ড। ভিয়েতনামকে 17 ডিগ্রি অক্ষাংশ রেখা ভিয়েতনামের উপর দিয়ে গেছে। টাইগার অফ বাইসাইকেল হচ্ছে ভিয়েতনাম, ঠিক আছে। তারপরে হচ্ছে দুই ভিয়েতনাম একত্রিত 1976 সালে। কেন হয়? 1973 সালে ভিয়েতনাম যুদ্ধ হয়েছিল, ভিয়েতনাম যুদ্ধের পরবর্তীতে দুই ভিয়েতনাম একত্রিত হয়। সো অনেকগুলো ইনফরমেশন পড়তে হবে। এবার আসি একটু দূর প্রাচ্য, মানে যেগুলো আমাদের সাউথ ইস্ট এশিয়া থেকে আরেকটু দূরে, যেমন চীন, জাপান, কোরিয়া, তাইওয়ান, এগুলো, ঠিক আছে। সো এইগুলোকে হচ্ছে ফার ইস্ট বলা হয়, মনে রাখবেন, ফার ইস্ট। তো রাজধানীগুলো একটু মনে রাখা সহজ, এখানে মাত্র 6টা দেশ তো। যেমন চীনের রাজধানী বেইজিং, কোরিয়ার সিউল, উত্তর কোরিয়া পিয়নিয়ং, তাইওয়ানের তাইপে, জাপানের টোকিও। আর মঙ্গোলিয়ারটা তো প্রায় হচ্ছে মক করে বা মিম করে বিভিন্ন ফেসবুক গ্রুপে দেওয়া হয়, যে আমরা উগান্ডার রাজধানী কাম্পালা, মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটর, এগুলো মুখস্থ করে নাকি বিসিএস ক্যাডার হই, হোয়াট এভার, যাই হোক। আছে ভাই, কিছু হয়তো আছে, অস্বীকার করা যাবে না। এগুলোই আজকে ক্লাসটা হচ্ছে ওগুলো নিয়েই। পরিচিতি, চীনের পরিচিতি আমাদেরকে একটু জানতে হবে। চীনের পূর্ব নাম আপনাদেরকে মাস্ট মনে রাখতে হবে। চীনের পূর্ব নাম ছিল ক্যাথে, কোনো কোনো জায়গায় মাঞ্চুরিয়া বলা হতো, ঠিক আছে। এই মাঞ্চুরিয়া থেকে কিন্তু একটা স্পেশাল চাইনিজ রান্না কিন্তু আমরা করি, চিকেন মাঞ্চুরিয়ান বা বিফ মাঞ্চুরিয়ান। মাঞ্চুরিয়ান নামটা শুনছেন? ওইটা হচ্ছে এলাকা ভিত্তিক নাম আর কি। আচ্ছা, চীনে টোটাল 22টা প্রদেশ আছে। টোটাল 22টা প্রদেশ আছে, এর মধ্যে বিশেষ দুইটা স্বায়ত্তশাসিত অঞ্চল আছে, যেটার নাম হচ্ছে হংকং এবং ম্যাকাও। হংকং তারপরও তারা বলে যে আমরা স্বাধীন হতে চাই, কিন্তু হংকং কিন্তু কোনো স্বাধীন রাষ্ট্র না। আয়তনের দিক থেকে চতুর্থ বৃহত্তম, জনসংখ্যার দিক থেকে সর্ববৃহৎ। ওকে, আচ্ছা। বর্তমান যে চীনের প্রাচীরটা আছে, গ্রেট ওয়াল অফ চায়না, সেটা হচ্ছে মিং ডিনেস্টি, নামটা মনে রাখবেন, মিং রাজবংশের সময় করা হয়েছিল। আর দরকার নাই, এইটুকুই পড়েন এই স্লাইড থেকে। এখান থেকে কি কি পড়বেন মার্ক করে দেই। মাও সেতুং হচ্ছে আপনার গণচীনের জন্য কাজ করেছিলেন, 1949 সালে তিনি কাজ করে এটাকে প্রতিষ্ঠিত করেন। ওকে। 1966 সালে চীনের সাংস্কৃতিক বিপ্লব হয়, 1950 সালে তিব্বতের উপর চীনের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়, এই দুইটা মনে রাখতে হবে। পঞ্চশিলা নীতি হচ্ছে 1954 সালে চীন এবং ভারতের মধ্যে একটা দ্বিপাক্ষিক চুক্তি হয়েছিল, অর্থাৎ আমরা নিজেদের মধ্যে নিজেরা শান্তিপূর্ণ সহাবস্থান করব, ঝামেলা করব না। আলটিমেটলি খুব একটা লাভ হয় নাই, 8 বছরের মাথায় চীন ভারত যুদ্ধ সংঘটিত হয়েছিল, ঠিক আছে। টিয়েন আনমেন স্কোয়ারটা হচ্ছে চীনে, চীনের ধর্মীয় নেতা আছে একজন তিব্বতের, তিনি দালাই লামা। ওকে। পিং পং ডিপ্লোমেসির মাধ্যমে আপনার একটা স্পেসিফিক ডিপ্লোমেসি চীন এস্টাবলিশ করেছিল 1971 সালে। এইটার ইতিহাস একটু বলি। আপনারা জানেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আপনার কোল্ড ওয়ার বা স্নায়ুযুদ্ধ চলছিল তৎকালীন সোভিয়েত ইউনিয়ন এবং ইউএস এর মধ্যে। তো এই দুইটা দেশের মধ্যে পুঁজিবাদী রাষ্ট্র ব্যবস্থা এবং সমাজতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা নিয়ে হচ্ছে ঝামেলা হচ্ছিল। তো এর মধ্যে চীনেও কিন্তু কিছুটা সমাজতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত হচ্ছিল। তো এই জন্য চীন এবং ইউএস এর মধ্যে একটা শীতল সম্পর্ক বিরাজমান ছিল। তো 1971 সালে চীনে একটা আপনার টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ বা একটা এরকম চ্যাম্পিয়নশিপ আয়োজন করা হয়। তো এই চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করতে ইউএসএও যায় এবং ইউএসএ টিমের সাথে তাদের কিছু উচ্চ পদস্থ ব্যক্তিবর্গ অংশগ্রহণ করে। তো ভালো কথা, তারা দেখলো যে আমরা যেহেতু চীনে এসেই পড়ছি, চীনের তাহলে কিছু নেতাদের সাথে বা ডেলিগেটস এর সাথে আমরা একটু মিটিং করি, আমাদের মধ্যকার কথাবার্তা একটু অ্যাডভান্স করি। তো তখন তাদের মধ্যে একটা বায়োলেটারাল মিটিং হয়, আলোচনা হয় এবং তাদের মধ্যে সম্পর্কটা শীতল থেকে একটু উষ্ণ হয়। তো এই কারণে তারা পরবর্তীতে এই জিনিসটাকে নাম দেয় হচ্ছে, যেহেতু টেবিল টেনিসের বলের নাম পিং পং, চীনে বলা হয় যেটাকে, এবং এই পিং পং খেলার উদ্দেশ্যেই আসা এবং এটার মাধ্যমে আমাদের সম্পর্ক ভালো হয়েছে, এই জন্য তারা এই ডিপ্লোমেসিটার নাম দিল হচ্ছে পিং পং ডিপ্লোমেসি। ওকে। আচ্ছা, আরেকটা ডিপ্লোমেসি আছে চীনের আগ্রাসী কূটনৈতিক আচরণ, যেটাকে ওলফ ওয়ারিয়র ডিপ্লোমেসি বলে। ওলফ ওয়ারিয়র হচ্ছে এমন একটা ওয়ারিয়র যার দেয়ালে পিঠ থেকে গেছে, সে আর পিছু যেতে পারবে না, বরং সে এখন ঝাঁপিয়ে পড়বে। অর্থাৎ আপনি একটা নেকড়েকে যখন কোনো জায়গায় কোনাবন্দি করে ফেলেন, সে পিছাতে পিছাতে একসময় কোনায় গিয়ে ঠিকই কিন্তু ঝাঁপিয়ে পড়ে, কারণ তার আর কোনো উপায় নাই, আপনার উপরই অ্যাগ্রেসিভ হয়ে যায়। তো সিমিলারলি চীন এরকম আপনার পশ্চিমা কালচার বা ওয়েস্টার্ন অ্যাগ্রেশনের বিরোধিতা করার জন্য তারা নিজেদেরকে ওলফ ওয়ারিয়র বলে দাবি করে এবং তারা একটা ডিপ্লোমেসির ইন্ট্রোডাকশন করে, যেটাকে তারা নাম দেয় হচ্ছে ওল ফর ইওর ডিপ্লোমেসি। অর্থাৎ আমরাও এখন অ্যাগ্রেসিভ থাকবো, ওয়েস্টার্ন কোনো কালচার বা ওয়েস্টার্ন কোনো কিছু যদি আমাদের উপর চাপিয়ে দেওয়া হয় বা কোনো ওয়েস্টার্ন কনফ্লিক্ট তৈরি হয়, আমরাও সেটার একদম সমুচিত জবাব দিব।
ওকে, ডান। চীনের নেয়া বিভিন্ন উদ্যোগ, তারা ওই যে মেরিটাইম সিল্ক রোড, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এগুলো করেছে। ভারত ও ভুটান হচ্ছে এই প্রকল্প থেকে বের বের হয়ে গেছে, ঠিক আছে। চীনের কিছু সামরিক ঘাঁটি আছে কয়েকটা জায়গায়, আফ্রিকাতে আছে, তারপর মিয়ানমার পাকিস্তানে আছে, যুক্তরাষ্ট্র জাপান এগুলাতেও মোটামুটি আপনার আপনার সরি জিবুতিতে যুক্তরাষ্ট্র ফ্রান্স জাপানের সামরিক ঘাঁটি আছে, ঠিক আছে। গুরুত্বপূর্ণ কিছু অঞ্চল, দক্ষিণ চীন সাগরের নাম বলছি ভাইয়া, জিনজিয়াং, এটা উইঘুর নামে একটা জনগণ বা একটা আদিবাসী তারা ওখানে বসবাস করে, আদিবাসীরা সংখ্যালঘু জনগোষ্ঠী আর কি, তারা মুসলিম জনগোষ্ঠী। এবং 2016-2015 দিকে উইঘুরের মানুষের উপর বেশ কিছু নির্যাতন চালানো হয়েছিল, তখন এটা বেশ আলোচনা এসেছিল। এটা 36তম বিসিএস একটা প্রশ্নে আসে যে উইঘুর কোন এলাকার অঞ্চল, ঠিক আছে। ম্যাকাও, পর্তুগাল ম্যাকাও শাসন করেছিল দীর্ঘদিন, পরবর্তীতে সেটা চীনের কাছে দেওয়া হয়, এখন চীনের আন্ডারে আছে। হংকং, হংকংও হচ্ছে আপনার চীনের মধ্যে আছে, এবং হংকং ও চীনে হচ্ছে এক দেশ দুই নীতি চালু থাকবে। অর্থাৎ দেশ একই, হংকং চীনের আন্ডারে একটা স্বায়ত্তশাসিত অঞ্চল, বাট হংকং এর পলিসি, তারপর হংকং এর যে লাইফস্টাইল সবকিছু হচ্ছে আলাদা। অর্থাৎ ডাবল পলিসিতে হংকং এবং চায়না একসাথে কাজ করবে। এটা 2047 সাল পর্যন্ত অ্যাক্টিভেটেড করা আছে। জাপান, জাপান সম্পর্কে একটু পড়বো আমরা, জাপানের পুরনো নামটা কি। ওকে, জাপানের যে হিরোশিমা ও নাগাসাকিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বোম ব্লাস্ট করা হয় সেটার জন্য একটা কর্নার তৈরি করা হয়, স্ট্যাচু অফ পিস জাপানে আছে। জাপানের বর্তমান প্রধানমন্ত্রীর নাম না জানলেও চলবে, জাপান ও রাশিয়ার মধ্যে বিরোধ আছে কুরিল দ্বীপপুঞ্জ নিয়ে। বাই দা ওয়ে, এই বিরোধপূর্ণ অঞ্চল নিয়ে আলাদা একটা টপিক আছে আপনাদের পরবর্তী ক্লাস বা তারপরে ক্লাসে মনে হয় পড়ানো হবে, সো আলাদা করে টেনশন করেন না, এখানে ওগুলো ওইখানেও পড়ানো হবে। আচ্ছা, জাপান হচ্ছে G7 যুক্ত একমাত্র দেশ, G7 এর অন্তর্ভুক্ত। জাপানের আইনসভার নাম হচ্ছে ডায়েট, ডায়েট করে না ওরকম আর কি। তো জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের নামটা একটু মনে রাখেন, যেহেতু গত বছর তাকে হত্যা করা হয়েছে, ঠিক আছে। জাপানের আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেষ করার পরে আমরা আসলাম হচ্ছে উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া নিয়ে। তো উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ার মধ্যে গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে তারা আলাদা ছিল। 1950 সালে তারা হচ্ছে আপনার কি করে, আলাদা হওয়ার সূত্রপাত ঘটে, এবং শেষ পর্যন্ত তারা মিলিত হয় কত সালে, হয়েছে এখনো? এই মিলিত হয়েছেন উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া, বলেন তো দেখে, আপনারা রেসপন্স নেই। আচ্ছা যাক, আপনাদেরকে বোকা বানানো যাচ্ছে না, তার মানে আপনারা ভালোই খোঁজ খবর রাখেন, থ্যাংক ইউ। উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া সম্পূর্ণ সার্বভৌম দুটি আলাদা রাষ্ট্র। ওকে, 1950 সালে হচ্ছে উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ার আক্রমণ শুরু হয়, এবং পরবর্তীতে জাতিসংঘের হস্তক্ষেপে এটা শেষ পর্যন্ত আপনার রেজলিউশনের মাধ্যমে যুদ্ধ বন্ধ করা হয়। তো যেটা মনে রাখবেন সেটা হচ্ছে 38 ডিগ্রি অক্ষরেখা দ্বারা এই দুইটা দেশকে বিভক্ত করা হয়। আর একটা অক্ষরেখা আপনাদেরকে আমি পড়িয়েছি 17 ডিগ্রি একটু আগে, এটা কিসের জন্য ছিল জানো, মনে আছে? আচ্ছা, কতগুলো অ্যান্সার পেয়ে গেছি না ভাইয়া, ইন্ডিয়া জানে না ভাইয়া, এটা হচ্ছে ভিয়েতনাম, ভিয়েতনামের উপর দিয়ে 17 ডিগ্রি অক্ষরেখা চলে গেছে। এই অক্ষরেখাগুলো একটু মিলিয়ে মিলিয়ে মনে রাখবেন, ওকে। আচ্ছা, পানমুনজাম 2019 সালে 2018 সালে উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার সীমান্তবর্তী একটি গ্রাম পানমুনজামে আপনার হচ্ছে একটা শান্তি চুক্তির মতো হয়েছিল, যুদ্ধবিরতিতে স্বাক্ষর করেছিল উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট এবং দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট, এই জন্য এটাকে বর্তমান নাম দেওয়া হয়েছে শান্তি গ্রাম। ওকে, নামটা মনে রাখবেন। উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ার মধ্যে আপনার সম্পর্ক ভালো করার জন্য একটা ডিপ্লোম্যাটিক পলিসি অ্যাপ্লাই করা হয়েছে, যেটাকে সানশাইন পলিসি বলা হয়। এই প্রশ্ন প্রিভিয়াস ইয়ারে বিসিএস এও আসছে। সানশাইন পলিসির সাথে জড়িত কোন কোন দেশ, নাম বলতে হবে উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া, ঠিক আছে। এটার জন্য কিম দায়ে-জং শান্তি নোবেল পুরস্কার পান, এবং এটা মাত্র 10 বছর টিকে ছিল। পরবর্তীতে আপনার এটা জাগ্রত করার চেষ্টা চলছে, এই যে পানমুনজামের কথা বললাম সেখান থেকে এটা বর্তমানে আবার ডেভেলপ করার চেষ্টা করতেছে। পড়ে নিয়েন ভাই, স্লাইড বাই স্লাইড গেলে শেষ হবে না, আজকে কতগুলো স্লাইড আছে আপনাদেরকে বলি, 67টা স্লাইড আছে। তো আমি এখন জাস্ট গো থ্রু করব, এখন আপনাদের উপর ছেড়ে দিব। এখন আর আমি নতুন করে স্লাইড বাই স্লাইড গো থ্রু করব না, বা সবগুলো ডিটেলসে যাব না। ইজ ইট ওকে? মধ্যপ্রাচ্য থেকে শুরু হলো, আমি এখন আর গো থ্রু করবো না, লাল কালি দিয়ে মার্ক করাগুলো আপনারা পড়বেন ডিটেলস, আর বাকিগুলো আমি একটু মার্ক করে দিয়ে যাবো, আবার রিডিং পড়ছি না, বিকজ এটা করলে ক্লাস 10টা পর্যন্ত যাবে, আপনাদের সময় নষ্ট ছাড়া কিছু হবে না। ওকে, তাহলে মধ্যপ্রাচ্যে কি কি পড়বো, মধ্যপ্রাচ্যেও আমরা সেম জিনিস পড়বো, আমাদের স্লাইডটা একটু ফলো করেন, প্লাস যেগুলো রেড মার্ক করা আছে সেগুলো একটু ভালো করে পড়েন, সাথে আমি একটু মার্ক করে দিয়ে যাচ্ছি যেগুলো, সেগুলো পড়েন। যেমন আরব দেশ হিসেবে হচ্ছে আপনার G20 সদস্য হচ্ছে আপনার কে, সৌদি আরব। সৌদি আরব ভেরি 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 ইম্পর্টেন্ট, লাল কালিগুলো তো অবশ্যই পড়বেন। লিখিত সংবিধান নাই, নদী নাই, পার্লামেন্ট নাই, কিচ্ছু নাই সৌদি আরবে, ঠিক আছে।
সৌদি আরব এবং ইরানের জাতীয় পতাকা অর্ধনমিত করা হয় না। ভেরি গুড। সৌদি আরবে নারীরা ভোটাধিকার পেয়েছে কিছুদিন আগে, মাত্র 2015 সালে। আর দরকার নাই। ও, সামরিক খাতে সৌদি অনেক ব্যয় করে কিন্তু। সৌদির মিলিটারি পাওয়ার কিন্তু অনেক বেশি, প্রচুর অস্ত্র আছে সৌদিতে। ইরাক সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে ইরাকের আপনার যুদ্ধ করেছিল বেশ কয়েকটা, তার মধ্যে ইরানের সাথে, যেমন 1980 সালে যুদ্ধ করে 88 সালে অবসান ঘটে। তারপরে হচ্ছে 2003 সালে ইরাকের উপর আমেরিকানরা এবং ইংল্যান্ড মানে ইঙ্গো মার্কিন যেটা আর কি, অপারেশন ইরাকি ফ্রিডম নামে একটা অভিযান চালানো হয়। এবং ইরাকি যে যুদ্ধটা 1988 সালে অবসান ঘটে, সেটার জন্য জাতিসংঘের অভিযানের নাম হচ্ছে ইউনিমগ। ওকে। সাদ্দাম হোসেনকে গ্রেফতারের জন্য অপারেশনের নাম অপারেশন রেড ডন। আর আমেরিকা নিয়ন্ত্রিত একটা কারাগার আছে যেটার নাম আবু গারিব কারাগার। যে কয়টা মার্ক করলাম সেই কয়টা পড়েন, আর কিচ্ছু লাগবে না। ডান। ইরান সম্পর্কিত, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার নামটা মনে রাখবেন, আয়াতুল্লাহ রুহুল খোমেনি। আয়াতুল্লাহ খোমেনির নামটা এত বেশি তাদের কাছে গুরুত্বপূর্ণ, আমি যখন ফেব্রুয়ারিতে তেহরান গেলাম, আয়াতুল্লাহ খোমেনির নাম স্ট্রিট আছে, আয়াতুল্লাহ খোমেনির বিভিন্ন জায়গায় হচ্ছে মনুমেন্ট আছে, মানে হি ইজ ফেমাস দেয়ার। ঠিক আছে, এই বিষয়ে আর কোনো সন্দেহ নাই। তো ভেরি বিউটিফুল কান্ট্রি ইরান। তেহরান খুবই সুন্দর একটা সিটি। তারা অনেক রকম স্যাংশন অবরোধের মধ্যে আছে, বাট ডেফিনেটলি স্যাংশন অবরোধের মধ্যে থাকলেও তারা নিজেদের মতো করে তাদের দেশটাকে ডেভেলপ করে ফেলেছে। এবং আমি যদি ডিজিটাল কান্ট্রি হিসেবে চিহ্নিত করি, তেহরান কিন্তু ডিজিটাল সিটি বলা যেতে পারে। সবকিছু সেখানে ডিজিটালি হয়। ইভেন আপনি দোকানে যদি সবজি কিনতে যান, সবজি কেনার জন্য পেমেন্ট করবেন কার্ড দিয়ে, এবং ওই যে সবজি বিক্রেতা সেও কার্ড চালনা করতে পারে, ব্যাংক অ্যাকাউন্ট আছে, এবং সে এটিএম চালাতে পারে। তাদের কাছে কোনো এই ধরনের কোনো ঝামেলা নাই। তেহরান ডেফিনেটলি ভেরি ভেরি বিউটিফুল সিটি। মানে আমি আসলে যাওয়ার পরে আমি একটা আইডিয়া নিয়ে গেছিলাম যে তেহরান হবে হচ্ছে এরকম, যে স্যাংশন দেওয়া। আমি একটা কনফারেন্সে গিয়েছিলাম, 5 দিনের একটা কনফারেন্স ছিল জলবায়ু বিষয়ে, ওটাতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে গিয়েছিলাম। তো যাওয়ার আগে মন খারাপ ছিল যে পাঠাইলো এটাতেই পাঠাইলো, কি করবো এখানে যা। যাওয়ার পরে মনে হলো 5 দিন কেন, আমি আরো 10 দিন থাকতে পারলে ভালো হইতো, কারণ অনেক কিছু ঘুরে দেখা যায় না এখানে। আপনার স্নোফল হয়, বড় বড় মাউন্টেন আছে, কেবল কারে করে মাউন্টেনে ওঠা যায়। এখানে আপনার এর পাশে উপরের দিকে হচ্ছে কাস্পিয়ান সি আছে, কাস্পিয়ান সির পাশে আজারবাইজান আছে। এখানে ডেজার্ট আছে, এখানে বড় বড় হাই টাওয়ার আছে। ঠিক আছে, দুবাই মলের মতো ইরান মল আছে একটা, অনেক বিশাল একটা শপিং মল। মানে কি নাই সোজা বাংলায়। আর এদের ফ্রুটস ভেজিটেবলস, এদের খাদ্যদ্রব্যের কথা তো নাই বলি, অনেক সস্তা। তো যাই হোক, তো ইরান নিয়েও একটু এরকম ইম্পর্টেন্ট ইনফরমেশন গুলো দেখবেন। পরমাণুতে হচ্ছে তাদের উপর স্যাংশন দেওয়া হয়েছিল। ইরান এবং আরব আমিরাতের মধ্যে বিরোধপূর্ণ দ্বীপের নাম আবু মুসা দ্বীপ। ঠিক আছে। আয়াতুল্লাহ খামিনি হচ্ছে সর্বোচ্চ ধর্মীয় নেতা, এটা নাম মনে রাখেন। আর দরকার নাই। সিরিয়া সম্পর্কে ওইভাবে একটু পড়বেন। সিরিয়ায় বর্তমানে চলমান যুদ্ধ আছে, আইসিস পরিচালনা করতেছে। সিরিয়ার একটা শহরের নাম হচ্ছে আলেপ্পো, এটা কিন্তু একটা বিসিএস এর প্রশ্ন। ঠিক আছে, বৃহত্তম শরণার্থী দেশ হচ্ছে সিরিয়া, কারণ সিরিয়ায় প্রচুর শরণার্থী। গুরুত্বপূর্ণ কিছু তথ্য, সিরিয়ার পরে ইয়েমেনে হুতি বিদ্রোহ চলতেছে। হুতি হচ্ছে একটা বিদ্রোহী গোষ্ঠী যারা শিয়া সম্প্রদায়ভুক্ত। সো শিয়া এবং সুন্নি, সেই শিয়া এবং সুন্নিদের বিদ্রোহ এটা এখনো চলমান আছে ইয়েমেনে। এবং অন্যান্য আরব কান্ট্রিগুলো সেগুলাতে আরো মানে উস্কে দিচ্ছে। ইউএসএ এবং রাশিয়ার মতাদর্শে, তাদের প্ররোচনায় এই ঝামেলাগুলো আরো বাড়তেছে। আচ্ছা, ইয়েমেন আফ্রিকার খুবই কাছে। বাবেল মানদেব প্রণালীর মাধ্যমে ইয়েমেন পৃথক হয়েছে। ঠিক আছে, দাঁড়ান ম্যাপটা একটু আমরা দেখি। ইথিওপিয়া, সোমালিয়া, জিবুতি, এই যে অংশটা, এইখানে বাবেল মানদেব প্রণালীটা আছে, যেটা হচ্ছে এডেন উপসাগর এবং লোহিত সাগরকে কানেক্ট করেছে, কিন্তু ইয়েমেন এবং ইথিওপিয়াকে পৃথক করেছে। সো বাবেল মানদেবটা এখান থেকে মনে রাখবেন, যদিও আমরা প্রণালীর ক্লাস পরবর্তীতে আবার নিব, আপনাদের আলাদা করে ক্লাস আছে এই টপিকের উপরে। আচ্ছা, এরপরে আস্তে আস্তে করে চলে যাই, ফিলিস্তিন নিয়ে আছে ভাই, একটু পড়ে নিবেন, আমি আর মার্ক করছি না, লাল কালিগুলো একটু দেখবেন। ইসরায়েল ফিলিস্তিন নিয়ে যুদ্ধ আছে। বিপুল ভাই একটা প্রশ্ন করেছেন, এটা একটা অ্যান্সার দিয়ে নি। প্রণালী কি সবসময় একটা ওয়ার্ডার বডি হয়? আচ্ছা, প্রণালী নিয়ে আমি একটু কনফিউশনটা ক্লিয়ার করে দিই আজকে, যেন আপনাদের আর পড়তে না হয় প্রণালী, মানে প্রণালীর বেসিক আর না বুঝতে সমস্যা হয়, সেটা দেখছি, দাঁড়ান। মনে রাখেন বা মনে রাখবেন, এইটা একটা ভূখণ্ড, এইটা আর একটা ভূখণ্ড। মনে করেন এটা হচ্ছে এশিয়া, এইটা হচ্ছে আফ্রিকা। এইখানে হচ্ছে সি, কোন একটা সাগর, জলরাশি। এখানেও দুই পাশে সি, এখানেও সাগর। তো মাঝের যে চিপা জায়গাটা, যেটা দিয়ে হচ্ছে দুইটা ভূখণ্ড পৃথক করা হয়েছে, এটাকেই বলা হয় হচ্ছে প্রণালী।
বা ইংরেজিতে স্ট্রেইট, তাহলে প্রণালী কি করতেছে? দুইটা সাগর বা দুইটা জলভাগকে কানেক্ট করতেছে, অন্যদিকে দুইটা ল্যান্ডকে পৃথক করে দিচ্ছে। বুঝতে পারছেন? প্রণালী পড়ার সময় আশা করি আর কোনো প্রশ্ন জাগবে না মনের মধ্যে। সো প্রণালী অলওয়েজ দুইটা ল্যান্ডকে পৃথক করবে আর দুইটা সমুদ্র অঞ্চল বা সাগর বা দুইটা জল অঞ্চলকে কানেক্ট করবে। ডান। তো এরকম মোটামুটি আপনার ইসরায়েল নিয়ে কথাবার্তা আছে, পড়বেন। ইসরায়েল ফিলিস্তিনের সম্পর্ক ভাই, আরব ইসরায়েল অনেকবার যুদ্ধ হয়েছে। এই স্লাইডটা আমি আপনাদেরকে একটু বলি, এইটা একটু স্টার মার্ক দিচ্ছি। আরব ইসরায়েল যুদ্ধ অনেকগুলা হয়েছে, এর মধ্যে 3 নাম্বার যুদ্ধটা বেশি ইম্পর্টেন্ট, কারণ এটার মাধ্যমে ওআইসি তৈরি হয়েছে এবং এখানেই হচ্ছে মসজিদুল আল আকসাতে হামলা চালানো হয়। দ্বিতীয় যুদ্ধটা ইম্পর্টেন্ট, কারণ এই যুদ্ধের মাধ্যমে সিনাই উপদ্বীপ ও সুয়েজ খাল দখল করে নিয়েছিল ইসরায়েল। মানে ইসরায়েল হচ্ছে এশিয়ার মধ্যে বা মিডল ইস্টের একটা ঘাতক ব্যাধি ভাইরাস, যে বিভিন্ন সময় আরব কান্ট্রিগুলোকে অ্যাটাক করে করে দখল করে নিয়েছে। এবং এই যে ইসরায়েলের অ্যাপ্রোচটা, এই অ্যাপ্রোচটা সম্পূর্ণ হচ্ছে আপনার ডিভাইড অ্যান্ড রুল, ইউরোপিয়ান যে একটা স্ট্যান্ডার্ড বা কালচার ছিল সেটার মাধ্যমে চালনা করা হয়, যেটা বর্তমানে পরিচালনা করতেছে ইউএসএ। খেয়াল করে দেখেন, সৌদি আরব, বাহরাইন থেকে শুরু করে কয়েকটা ইউরোপ মুসলিম কান্ট্রিকে তাদের মতো করে বা তাদের হাতের আন্ডারে রেখে অন্য যে আরাবিয়ান কান্ট্রিগুলো আছে তাদের কাছ থেকে ডিটেচ করে ফেলেছে। এবং আমাদের মিডল ইস্ট যদি চিন্তা করি, অর্থবিত্ত সম্পদ, রিসোর্স এগুলোর দিক থেকে যদি চিন্তা করি, ডেফিনেটলি ওয়ার্ল্ডের মধ্যে আমরা এই জায়গাটা সব থেকে বেশি ডেভেলপ বলা চলে। কিন্তু তাদের মধ্যে যে ইউনিটি নাই, মতাদর্শের কোনো মিল নাই, দ্যাটস ওয়াই তারা এখন স্ক্যাটার, বিক্ষিপ্ত, এবং কোনোভাবেই শক্ত কোনো স্ট্রং জোন মুসলমানরা করতে পারছে না এটার কারণে। সো এই যে ইসরায়েল, ইসরায়েল হচ্ছে একটা তুরুপের তাস বা ট্রাম্প কার্ড, যেটা দিয়ে হচ্ছে এই ওয়েস্টার্ন কান্ট্রিগুলা আমাদের মুসলিম কান্ট্রি বা আরব কান্ট্রিগুলাকে ডিভাইড করে ফেলেছে। তো এটা একটু দেখবেন। আচ্ছা, এরপরে হচ্ছে তুরস্ক নিয়ে পড়াশোনা ভাই, লাল মার্ক গুলো একটু পড়েন। তুরস্কের আয়া সোফিয়া একটা ঐতিহাসিক জায়গা। আপনার আয়া সোফিয়াতে আমি কিছুদিন আগে গিয়েছিলাম, সৌভাগ্য হয়েছে। আয়া সোফিয়া এটা আসলে সুন্দর জায়গা, দেখার মতো। কনস্টান্টিনোপল ইস্তাম্বুলের পূর্ব নাম, এবং এখানে বাইজেন্টাইন সভ্যতা আগে ছিল, এবং মোস্তফা কামাল আতাতুর্ককে আধুনিক তুরস্কের জনক বলা হয়। ট্রয় নগরী কিন্তু তুরস্কে অবস্থিত। ওকে, এ কথা মনে রাখেন। পরমাণু ইস্যুতে 6 রাষ্ট্র ইরানের মধ্যে চুক্তি হয় কোনটা? একটু আগে স্লাইডে ছিল, হয়তো খেয়াল করেন নাই, অ্যান্সার দিয়ে দিচ্ছি। জেসিপিওএ চুক্তিটা মনে রাখবেন। 6টা রাষ্ট্র, ইউএসএ, ইংল্যান্ড থেকে শুরু করে আরো 6টা রাষ্ট্র এবং ইরানের মধ্যে একটা চুক্তি হয়েছিল। মধ্য এশিয়া, মধ্য এশিয়ার দেশগুলা বাই ডিফল্ট ওই যে কাজাকস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান, কিরগিজস্তান, তুর্কমেনিস্তান, এগুলো একটু পড়বেন, আমি আর এগুলা বলছি না। আফ্রিকান কন্টিনেন্ট শুরু করি এখন। আসেন, আফ্রিকাতে কি কি আছে। আফ্রিকা হচ্ছে আমাদের পরবর্তী সব থেকে বড় সম্ভাবনার মহাদেশ। আমি যদি এক লাইনে বলি, এটাই হচ্ছে আমার মতামত। আমরা অনেকে আফ্রিকাকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ, গরিব দেশ, গরিব মহাদেশ, দুর্নীতি, দুর্ভিক্ষ, তারপর হচ্ছে অনেক ঝামেলা, অসুখ বিসুখ, বন্যপ্রাণী, এইসব নিয়ে বলি। বাট ডেফিনেটলি ন্যাচারাল বিউটি সবকিছুর দিক থেকে আফ্রিকা বেস্ট। এবং আমরা যদি আফ্রিকাকে ঠিক মতো কালচার করতে পারি, বাংলাদেশের সাথেও অনেক ভালো সম্পর্ক আছে বর্তমান আফ্রিকান অনেকগুলো কান্ট্রির। ডেফিনেটলি আফ্রিকা কিন্তু এখন রাইজিং ইকোনমি। ইথিওপিয়া বর্তমানে ব্রিক্সের সদস্য হয়ে গেছে। নাইজেরিয়ার আবুজা, কেনিয়ার নাইরোবি, নাইরোবিতে অনেকগুলো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন আছে। জাতিসংঘের আঞ্চলিক অফিস আফ্রিকান যেটা, সেটা নাইরোবিতে। জাতিসংঘের পরিবেশ বিষয়ক সংস্থা ইউনেপ নাইরোবিতে। ইউএন হ্যাবিটেট নাইরোবিতে। ঠিক আছে। দক্ষিণ আফ্রিকা, তারপর হচ্ছে আপনার নামিবিয়া, ওইদিকে নর্থ আফ্রিকার হচ্ছে আপনার মরক্কো, ইজিপ্ট, তারপর হচ্ছে আলজেরিয়া। ঠিক আছে। এই দেশগুলো কিন্তু ডেফিনেটলি অনেক বেশি স্ট্রং এবং ডেভেলপমেন্টের দিক থেকে এগিয়ে যাচ্ছে। সো জাস্ট একটু ওয়েট করেন, আফটার 10-15 ইয়ার্স বা 20 ইয়ার্স আফ্রিকা কিন্তু অবশ্যই শক্তিশালী একটা মহাদেশে পরিণত হবে। তো আফ্রিকা নিয়ে আমাদের একটু পড়াশোনা করতে হবে। এক নজরে আফ্রিকা দেখি। দ্বিতীয় বৃহত্তম মহাদেশ, কারণ এখানে 54টা দেশ আছে। দীর্ঘতম নদী আছে। বৃহত্তম দেশ আলজেরিয়া, ক্ষুদ্রতম হচ্ছে সিসেলেস। ঠিক আছে। পার্লস অফ আফ্রিকা বলা হয় উগান্ডাকে। ভূমধ্য সাগর দিয়ে পৃথক করা হয়েছে, এখানে লোহিত সাগরও আছে। ঠিক আছে। দক্ষিণ আফ্রিকা নিয়ে একটু পড়বেন, এখানে বর্ণবাদ বিরোধী আন্দোলন ছিল। নেলসন ম্যান্ডেলা সম্পর্কে একটু দেখেন। মিশর সম্পর্কে একটু পড়বেন ভাইয়া। মানে সোজা কথা ভাই, কান্ট্রি বাই কান্ট্রি এখন একটা একটা করে আমরা একটু যাব। বাংলাদেশের স্কয়ার হচ্ছে ভাই আপনার একটা স্কয়ার, যেমন টিএনআরএন স্কয়ার, তারপর নিউ ইয়র্ক স্কয়ার। স্কয়ার মানে বোঝানো হয়েছে বড় একটা জায়গা যেখানে মানুষজন জড়ো হয়, হাঁটাচলা করে, ঘুরে ফেরে, এবং আশেপাশে বড় বড় বিল্ডিং থাকে। মানে একটা প্লেসের নাম, জায়গার নাম, ওটাকে স্কয়ার বলা হয় এই টাইপের শেপ গুলাকে। তো বিভিন্ন ইউরোপিয়ান কান্ট্রিতে এরকম স্কয়ার ভরা।
ঠিক আছে, ওখানে মানুষজন ঘুরে ফিরে আড্ডা দেয়, পাশে ছোট জায়গা থাকে, খাওয়া দাওয়া করে। তো এরকম বাংলাদেশ স্কোয়ার নামে একটা জায়গা আছে, ঠিক আছে, এটাকেই বাংলাদেশ স্কোয়ার বলে। আচ্ছা, আমরা মোটামুটি শেষের দিকে আসছি, আমরা একটা পোল কোশ্চেন লঞ্চ করে দেই। পার্ল অফ আফ্রিকা কাকে বলে? দেখি আপনারা অ্যান্সার দিতে পারেন কিনা। একটু আগে বলছিলাম, হয়তো একবার শোনাতে অনেকের মনে আছে, কারো কারো মনে নাই। হোয়াট এভার, ভুল হলে সমস্যা নেই, আমরা এখান থেকে ভুল থেকে শিখবো, কোনো প্রবলেম নাই। আচ্ছা ঠিক আছে, অনেকে অ্যান্সারও করেছেন চ্যাট বক্সে। পোল ওপেন যদি আপনাদের না হয় ভাই, তাহলে চ্যাট বক্সে লিখে দিবেন, সমস্যা নাই। আচ্ছা, পোলটা ক্লোজ করে দিই। অনেক কারেক্ট অ্যান্সার এসেছে এবং 83%, আপনারা 82% কারেক্ট অ্যান্সার দিয়েছেন। এটা হচ্ছে উগান্ডাকে বলা হয় পার্ল অফ আফ্রিকা। ওকে, এখন আমরা অনেক কথা বললাম আজকের ক্লাসে, তিনটা কন্টিনেন্ট দেখেছি, এশিয়া, আফ্রিকা এবং এন্টার্কটিকা ছিল। এন্টার্কটিকাটা আমি জাস্ট একটু এক এক লাইনে লিখে দিয়েছি, যেখানে দেখেন এন্টার্কটিকাতে খুব বেশি কিছু পড়ার নাই। এন্টার্কটিকার হচ্ছে অনেক লো তাপমাত্রা থাকে, -80 ডিগ্রি, -90 ডিগ্রি। এবং এন্টার্কটিকার একটা আগ্নেয়গিরি আছে, মাউন্ট ইরেবাস, এই নামটা একটু পড়েন। আর দুইটা সাগর আছে এন্টার্কটিকায়, একটা রস সাগর, একটা হচ্ছে ওয়েরেস সাগর, কিন্তু বরফে জমাট বাঁধা, আলটিমেটলি কোনো লাভ নাই। সো এইটুকু দেখে রেখেন। তো এতক্ষণ আমরা তো অনেক কিছু পড়লাম, তিনটা মহাদেশ সম্পর্কে একটু আইডিয়া নিলাম, দেশগুলো সম্পর্কে আইডিয়া নিলাম, বাট প্রিভিয়াস ইয়ারে এইসব জায়গা থেকে যে প্রশ্ন আসছে সেগুলো তো দেখতে হবে। তো আসলে একটু প্রশ্নগুলো আমরা দেখি। দেখেন 45তম বিসিএস এর প্রশ্ন, কোন দেশে সমুদ্র বন্দর নাই? দেখেন খেয়াল করে, মালদ্বীপ, নেপাল, গ্রিস, ভেনেজুয়েলা। তো এটা কিন্তু বৈশ্বিক অঞ্চল পরিচিতির একটা ব্যাপার। নেপালে কোনো পোর্ট নাই, কারণ মালদ্বীপের সাথে সমুদ্র আছে, গ্রিসের সাথে সমুদ্র আছে, ভেনেজুয়েলার সাথেও আপনার সমুদ্র আছে। সো ডেফিনেটলি নেপালের সাথে সমুদ্র নাই, তাই সমুদ্র বন্দরও নাই। ঐতিহাসিক ট্রয় নগরী তুরস্কে। দেখেন 45তম প্রশ্ন কিন্তু, বেল্ট অ্যান্ড রোড কার্যক্রম শুরু হয় কত সালে? এটা 2000 সালে মেইনলি শুরু হয়। বান্দা আছে বান্দুং কোন জায়গা যেন? চ্যাট বক্সে একটু অ্যান্সার করি আমরা, মনে পড়ে কিনা দেখি। ইয়েস, ইন্দোনেশিয়া। গুড। কোনটি প্রাচীন সভ্যতা? ইরাকের মেসোপটেমিয়া হচ্ছে সব থেকে প্রাচীন সভ্যতা। তিব্বত কি? তিব্বত একটা জায়গা, কিন্তু সেটা একটা উপত্যকা। এলিফ্যান্ট পাস কোথায় অবস্থিত? জলদি রেসপন্স। মজা লাগতেছে ভাইয়া, আপনাদের এলিফ্যান্ট পাসের প্রশ্নটা দিয়ে আমি খুব ধরা খাওয়াই দিছি। এলিফ্যান্ট থাইল্যান্ডে পাওয়া যায় বলেই কি এলিফ্যান্ট পাস থাইল্যান্ডে হবে? বলেন ভাইয়া। এটা শ্রীলঙ্কাতে একটা সামরিক ঘাঁটি, সামরিক জায়গা। এইখানেই ধরাটা খাবে, এলিফ্যান্ট দেখা মাত্রই সবাই থাইল্যান্ড দিয়ে দিবে এবং নেগেটিভ মার্কিং খাবে। আচ্ছা, বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পাদিত গঙ্গার পানি বন্টন চুক্তি কবে শেষ হবে? এটা আসলে ভারতে এবং বাংলাদেশের মধ্যে চুক্তি মানে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের মধ্যে পড়ে, এই স্লাইডের টপিক হয় না। তারপরও অ্যান্সারটা আমরা জানি, 1996 থেকে 30 বছর পর্যন্ত, 2026 গিয়ে শেষ হবে। তাসকান চুক্তি, পাকিস্তান ভারত। ক্যাম্প ডেভিড চুক্তির মাধ্যমে ইসরায়েলের সাথে পূর্ণ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে দুইটা দেশ, জর্ডান এবং মিশর। ঠিক আছে, যুদ্ধের পরে কূটনৈতিক সম্পর্ক চালু করেছিল তারা। নেকড়ে যোদ্ধা কূটনীতি, এটা আমি ক্লাসে পড়িয়েছি আজকে এবং অনেকবার বলেছিও, ব্যাখ্যা করে বলেছি। কোন দেশ? উত্তর দিবেন, ইংলিশটা বলি। ইয়েস, চায়না। নিচের কোন দেশে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভাই, আপনারা খুবই ইন্টারেক্টিভ, ভালো লেগেছে আপনাদের সাথে আজকে ক্লাসটা করে। আমি নিজেও আসলে মানে মানে একটা হ্যাপি ফিলিংস হচ্ছে যে না, আমি ইন্টারেক্টিভ একটা ক্লাস পেয়েছি এবং আপনারা বুঝতেছেন। নিচের কোন দেশটি আসিয়ান জোটভুক্ত নয়? দেখেন, ভিয়েতনাম, কম্বোডিয়া, লাওস, তিনটাই স্বায়ত্তশাসিত এবং পূর্ণ মানে সার্বভৌম দেশ। হংকং তো কোনো দেশই না, তো সে জোটভুক্ত হবে কিভাবে? সো ডেফিনেটলি হংকং আউট। কোন রাষ্ট্রটি বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরের জলসীমার দাবিদার নয়? এটা জানতে গেলে দক্ষিণ চীন সাগরের আশেপাশে কারা কারা থাকে এটা আমাকে জানতে হবে। দক্ষিণ চীন সাগরের আশেপাশে আছে মালয়েশিয়ার একটু জায়গা আছে, ফিলিপাইন আছে, ভিয়েতনাম আছে। ক্যাম্বোডিয়া ভিতরের দিকে, ক্যাম্বোডিয়া কোনোভাবেই কোনো কিছু দাবি করে না। নাথুলা পাস কোন দুই দেশকে সংযুক্ত করেছে? ওই যে সিকিম, নাথুলা পাস, ডোকলামের জায়গাটা, ভারত এবং চীন। ব্যাডমিন্টন কোন দেশের জাতীয় খেলা?
পিং পং নিয়ে প্রশ্ন এসেছিল 40তম 38তম বিসিএস এ। ব্যাডমিন্টন নিয়ে 43তমতে এসেছে। ইন্দোনেশিয়া ভাইয়া, ইন্দোনেশিয়া জাতীয় খেলা ব্যাডমিন্টন। চীনের জিনজিয়াং প্রদেশে মুসলিম গোষ্ঠীর নাম কি? খেয়াল করেন, এটা 36তম বিসিএস এ এই প্রশ্নটা এসেছিল যে উইঘুর মুসলিম মুসলিমদের উপর যে অত্যাচার হচ্ছে উইঘুরে, সেটা কোন এলাকায় অবস্থিত বা কোন দেশে? চীনে। তো এখন দেখেন 43 সেই প্রশ্নটা ঘুরিয়ে দিয়েছে, চীনের জিনজিয়াং প্রদেশের মুসলিম গোষ্ঠীর নাম কি? উইঘুর। তার মানে কোশ্চেন রিপিট করে। সো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ভালোভাবে আগে পড়ে নিবেন আমাদের প্রিপারেশন বুক থেকে। ওকে। মিয়ানমারের নির্বাচিত সরকারের নাম কি? কোন সরকার হয়েছে? অং সান সুচির সরকার, কিন্তু সেটার নাম আছে তো একটা ভাইয়া, এটা হচ্ছে ন্যাশনাল ইউনিটি সরকার, এনএলডি। নাকি কোনটা? এনএলডি নাকি ন্যাশনাল ইউনিটি? একটু জিজ্ঞেস দেখেন তো, আপনাদের কাছে প্রশ্ন, কোনটা হবে? দেখি একটু রেসপন্স নেই সবার। ডিসি প্যাস লাগায়া দেখি, মজা নিচ্ছে আমি একটু, সবাই অ্যান্সার করতে থাকেন। এইটার অ্যান্সার হবে ভাইয়া ন্যাশনাল ইউনিটি সরকার। ওকে, এনএলডি না। এনএলডি হচ্ছে আপনার মিয়ানমারের অং সান সুচির একটি রাজনৈতিক দল, কিন্তু ন্যাশনাল ইউনিটি সরকার হচ্ছে নির্বাচনে পাঠানো হয়েছে। এটা স্লাইডেও আছে, একটু খেয়াল করে দেখবেন। অনেকেই এনএলডি দিয়ে দিবেন বা অং সান সুচির সরকার দিয়ে দিবেন, না ভাইয়া, এটা একটা ট্র্যাপ ছিল, এই ট্র্যাপে অনেকেই পড়েছেন 43 বিসিএস এ, বাট আর পড়া যাবে না। ন্যাশনাল ইউনিটি সরকার, ওকে, মনে রাখবেন। তো তাহলে আজকে ভাইয়া আমার সাথে আপনাদের এ পর্যন্তই। খুবই বিরক্তিকর একটা ক্লাস নিয়েছি, আই নো, বিরক্তিকর এই সেন্সে বলতেছি কারণ প্রচুর পরিমাণ ইনফরমেশন, এবং ডেফিনেটলি এটা মনে রাখতে আপনাদের বেশ কষ্ট করতে হবে এবং বেশ সময় দিতে হবে। সো যেটা করবেন, আজকের ক্লাসটার পরে আমার রেকর্ডের ভিডিওটা থাকবে, ভিডিওটা একটু মাঝে মধ্যে দেখবেন কোথাও যদি কোনো কনফিউশন থাকে। আর আমার এই স্লাইডটা যেটা আমি দাগিয়ে দাগিয়ে পড়েছি সেটা ডেফিনেটলি আপলোড করা হবে। আপলোড করা হলে সেই পিডিএফটা একটু ভালো করে ফলো করবেন। এই পিডিএফটা হবে আপনার মেইন ক্লাস নোট, কারণ এখানে সবকিছু গোছানো আছে ভাই আপনার জন্য, সো টেনশনের কোনো কারণ নাই। ওকে, তো এইটা একটু ফলো করেন। আর আমাদের প্রিপারেশন বুকটা দেখেন, যে টপিকগুলো আমরা পড়িয়েছি সেই টপিকগুলো দেখে দেখে। আর এর বাদেও যদি আপনার অনেক কোনো বই বই আছে, অনেক কিছু আছে, গাইড বই আছে, আপনি ফলো করতে পারেন, এগুলো নিয়ে আমাদের কোনো আপত্তি নাই। এই আর কি। ভাইয়া ম্যাপ নিয়ে কিভাবে বিস্তারিত পড়তে হয়, ম্যাপ ভাই ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমাকে পাবেন। আমি নেক্সট ক্লাসে আপনাদেরকে ম্যাপ কিভাবে পড়তে হয় একটু শিখিয়ে দিব, ঠিক আছে? ম্যাপ একটা সামনে এনে আমি দেখিয়ে দিব, টেনশনের কোনো কারণ নাই। অনন্যা বলেছেন ম্যাপে কোন টাকার প্রতিবেশী দেশ মনে থাকে না। ভাইয়া বললাম তো, প্রতিবেশী দেশ মনে রাখার জন্য শর্ত একটাই, ম্যাপ সামনে রাখতে হবে, বারবার ম্যাপ রিডিং করতে হবে, চোখ বুলাতে হবে, আস্তে আস্তে মনে থাকবে। ওকে, আচ্ছা, ঠিক আছে তাইলে। আর কারো যদি কোনো প্রশ্ন না থাকে আমি শেষ করে দিব। ফ্রেশ স্লাইড পাওয়া যাবে কিনা, আমার দাগানো স্লাইডটাই দিয়ে দিব ইনশাল্লাহ। আর ফ্রেশ স্লাইডের জন্য আমাদের একটু উত্তোলন কর্তৃপক্ষের সাথে কথা বলেন, তারা যদি আপনাকে প্রোভাইড করে ইনশাল্লাহ পারবেন। আচ্ছা, অনার্স এর পাশাপাশি কিভাবে প্রিপারেশন নিব? এই যে ক্লাস তো করতেছেন, পড়তে থাকেন, মাঝে মধ্যে অনার্স পড়বেন, অনার্স আগে মেইন গুরুত্ব দিয়ে পড়েন, সাথে আমাদের এই কোর্সগুলোর টপিকগুলো একটু পড়তে থাকেন। দুইটা সাইমultaneously করতে পারলে আপনি করবেন, না হলে দরকার নাই। যদি অনার্সের রেজাল্ট খারাপ হয়, ডেফিনেটলি ইউ শুড স্কিপ। ওকে, আমার পক্ষ থেকে এই পর্যন্তই তাহলে। আল্লাহ হাফেজ, শুভরাত্রি, ভালো থাকবেন। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আবারও কথা হবে। আসসালামু আলাইকুম ভাইয়া। অসংখ্য ধন্যবাদ ভাইয়াকে খুব সুন্দরভাবে আপনাদের ক্লাসটা নেওয়ার জন্য। আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ খুব সুন্দরভাবে ক্লাসগুলো করার জন্য। আহ, আমার মনে হয় কারো কোনো কোর্সই নেই ভাই। ভাইয়া তাহলে কি আজকের ক্লাস এ পর্যন্ত শেষ করবো? হ্যাঁ ভাইয়া, শেষ করতে পারি ইনশাল্লাহ। নেক্সট দিন ওকে আমরা ভাইয়া। ক্লাসের শুরুতে হয়তো কিছু কোশ্চেন নিতে পারি এই ক্লাসের উপরে, তারপর আমরা আবার আলোচনা করবো ইনশাল্লাহ। ওকে, থ্যাংক ইউ।